রিভাইজ করেছিলাম। তো কনস্টিটিউশনের এসএ অর পিকিউতে এই ডেভেলপমেন্টটা এই রিসেন্ট ডেভেলপমেন্টটা অ্যাড করতে হবে আর কি। তো এখানে আমাদের যে মডিউল কনভেনার উনিও সেটা অনেক আগের একটা রিভিউ আর কি। তো উনি যে কেসটা নিয়ে এখানে ডিসকাস করেছিল সেটা হচ্ছে খান এন্ড মাহমুদ কেসটা। এবং খান এন্ড মাহমুদ কেসটা উনি যেটা বলতে চাচ্ছিল সেটা হচ্ছে যে আমাদের পেনিংটন এন্ড ওয়েইন যে একটা এক্সেপশন আমরা দেখে আসছিলাম লাস্ট ক্লাসে, যে একটা ট্রাস্ট যদি প্রপারলি কনস্টিটিউটেড না হয় তাহলে যে 7টা এক্সেপশন অ্যাপ্লাই করে কোর্ট একটা ইনকমপ্লিট গিফট বা ইনকমপ্লিটলি কনস্টিটিউটেড ট্রাস্টকে কমপ্লিট করে দেয়। এটা যে ওয়ান অফ দ্য এক্সেপশনস ছিল অফ পেনিংটন এন্ড ওয়েইন। তো এই এক্সেপশনের উপরেই রিসেন্ট কেস হচ্ছে খান এন্ড মাহমুদ, যেটা 2021-এ ডিসাইডেড হয়েছিল। তো প্রথমে আমাদেরকে উনি ওই মিলরয় অ্যান্ড লর্ড কেসে যে জেনারেল প্রিন্সিপাল, এটা উনি বলেছে যে ইকুইটি উইল নট পারফেক্ট অ্যান্ড ইমপারফেক্ট গিফট। এটা তো আমরা অলরেডি পড়ে আসছি যে যদি সেটলার ট্রাস্টির কাছে ফেল করে হচ্ছে লিগ্যাল টাইটেল ট্রান্সফার করতে, তাহলে বেনিফিশিয়ারিও ইকুইটেবল টাইটেলটা পাবে না। ঠিক আছে, লিগ্যাল টাইটেল না পাস হলে বেনিফিশিয়ারি ইকুইটেবল টাইটেল পাবে না, বেনিফিশিয়ারিকে তখন বলা হবে ভলান্টিয়ার। এটাই হচ্ছে মিলরয় ভার্সেস লর্ড কেসের প্রিন্সিপাল। তারপরে উনি যেটা বলছে ওনার এইখানের মধ্যে যে একটা এক্সাম্পল দিছে আর কি। তো এগুলো তো আমরা অনেকগুলা দেখে আসছি এক্সাম্পল, যে লিগ্যাল টাইটেল অফ ফার্নিচার যদি দিতে ফেল করে, শেয়ারস দিতে ফেল করে, ল্যান্ড দিতে ফেল করে, তাহলে কেন ইকুইটি এসে হেল্প করবে না? দুইটা কারণে করবে না, যে ট্রাস্ট তো প্রপারলি কনস্টিটিউটেড হয় নাই, আর আরেকদিকে হচ্ছে সে তো কোনো কনসিডারেশন দেয়নি। আর এই যে লটা এটা অ্যাপ্লাই করে হচ্ছে বোথ ফর গিফট অ্যাজ ওয়েল অ্যাজ ফর ট্রাস্ট। তাহলে একটা ডোনার যদি একটা প্রপার্টি গিফট হিসেবে দিতে চায় টু দ্য ডোনি, তাহলেও এই প্রপার্টির লিগ্যাল টাইটেলটা ডোনির কাছে ট্রান্সফার করতে হবে। যদি ফেল করে তাহলেও তোমার একটা গিফট ফেল করবে। ট্রাস্ট যেরকম ফেল করে তোমার গিফটও সেরকম ভাবে ফেল করে। ট্রাস্টের জন্য কনস্টিটিউশন লাগে যদি ট্রাস্টটা ট্রান্সফার মোডের ট্রাস্ট হয়, আর সেলফ ডিক্লারেটরি ট্রাস্ট হলে এখানে কনস্টিটিউশনটা লাগে না। সো তোমার এটা যে ফেল করবে এটার ব্যাপারে উনি আমাদেরকে এরকম একটা মানে এক্সাম্পলস গুলা দিল, যেগুলো অলরেডি আমরা দেখে আসছি আর কি। এবং উনি বলতেছে যে এটার যে এক্সেপশন আছে, মোস্ট ইম্পর্টেন্ট এক্সেপশনের মধ্যে একটা হচ্ছে রিরোজ এক্সেপশন। রিরোজ কেসে বলতেছে যে যদি সেটলার একটা ট্রাস্টের ক্ষেত্রে ট্রাস্টের কাছে লিগ্যাল টাইটেল ট্রান্সফার করতে পারে নাই, কিন্তু ট্রান্সফার করার জন্য উনি অল স্টেপস নিয়েছিল। তারপরে উনি ডোনির কাছে গিফটের জন্য লিগ্যাল টাইটেল ট্রান্সফার করে নাই, কিন্তু সে অল স্টেপস টেকেন। তাহলে সেই ক্ষেত্রে রিরোজ কেসে বলতেছে যদি সবগুলো স্টেপস নিয়ে থাকে, তাহলে তো এখানে আমরা ধরে নিব যে কনস্টিটিউশন হয়ে গেছে, আমরা ধরে নিব যে প্রপার্টিটা ডোনির হয়ে গেছে বা প্রপার্টিটা বেনিফিশিয়ারি হয়ে গেছে। ঠিক আছে, তো রিরোজ ছাড়াও আরো কিছু এক্সেপশনস আছে, যেমন র্যালি আমরা দেখেছিলাম, যে চৈত্রাম এন্ড পাগারানি, এই কেসেসগুলো আমরা দেখেছিলাম, স্ট্রং এন্ড বার্ড। ঠিক আছে, তো এরকম আরেকটা এক্সেপশন হচ্ছে পেনিংটন এন্ড ওয়েইন। পেনিংটন এন্ড ওয়েইন কেসে যে এক্সেপশনটা ছিল সেটা হচ্ছে যদি আমাদের বেনিফিশিয়ারি অথবা যদি আমাদের
ডোনি প্রুফ করতে পারে যে প্রপার্টিটা যদি তাকে না দেয়া হয় তাহলে এটা আনকনশনেবল হবে, ঠিক আছে, ইট উইল বি আনকনশনেবল ফর দ্য ডোনার টু উইথড্র দ্য ট্রান্সফার। তারপরে হচ্ছে ইট উইল বি আনকনশনেবল ফর দ্য সেটলার টু উইথড্র বা রিভোক দ্য ট্রাস্ট। তাহলে ইকুইটি এসে যেটা করে সেটা হচ্ছে যে এই আনকনশনেবিলিটিটা প্রিভেন্ট করার জন্য ইকুইটি এসে বলে দেয় যে এটাকে আমরা তোমার একটা পারফেক্ট ট্রাস্ট করে দিলাম বা পারফেক্ট গিফট করে দিলাম। এই আনকনশনেবিলিটির ইস্যুটা এতদিন পর্যন্ত একটা এক্সেপশন হিসেবে ছিল পেনিংটন অ্যান্ড ওয়েন কেস অনুযায়ী। কারণ এখানে পেনিংটন অ্যান্ড ওয়েন কেস আমরা দেখছিলাম যে একটা আন্ট তার কিছু শেয়ার ট্রান্সফার করছিল হচ্ছে তার অ্যাকাউন্টেন্ট বা অডিটরদের কাছে, এবং বলছিল যে সব ফর্মালিটি কমপ্লিট করে যেন তার নেফিউকে এই শেয়ারসগুলো দিয়ে দেওয়া হয়। কিন্তু ওই অ্যাকাউন্টেন্ট বা ওই অডিটর সবগুলা কাগজপত্র নিজের কাছে রেখে দিয়েছিল, কোম্পানির কাছে আর অ্যাপ্লাই করেই নি। তো কোর্ট বললো যে এখানে তো মিলরয় ভার্সেস লর্ড কেস অনুযায়ীও কনস্টিটিউশন হয় নাই, কারণ এখানে তো আমাদের যে ডোনার যে গিফট হিসেবে শেয়ারগুলো দিতে চাচ্ছিল উনি তো এটা ট্রান্সফার করে নাই টু দ্য নেফিউ। আবার এখানের মধ্যে আমাদের যদি রিরোজ এক্সেপশন অ্যাপ্লাই করি তাও তো এখানে হচ্ছে না, কারণ রিরোজ এক্সেপশন যদি আমরা অ্যাপ্লাই করতে চাই তাহলেও সবগুলো স্টেপস তো এখানে নেয়নি। তার মানে সবগুলো স্টেপস নিতে গেলে তো ওনাকে আন্টকে অ্যাপ্লাই করতে হতো টু দ্য কোম্পানি। এখন অ্যাকাউন্টেন্টের কাছে দিয়ে দেওয়াটা তো সবগুলো স্টেপস এর মধ্যে পড়ে না। এখানে আমাদের মানে যেই এক্সেপশনটা অ্যাপ্লাই কোর্ট করলো সেটা হচ্ছে যে যদি এখন যেহেতু নেফিউ অলরেডি ওই কোম্পানির সে ডিরেক্টর হিসেবে পারফর্ম করা শুরু করে দিয়েছে, তাহলে এখন আন্ট মারা যাওয়ার পরে আন্টের এক্সিকিউটররা যদি এখন শেয়ারসগুলো নেফিউকে না দেয় তাহলে এটা আনকনশনেবল হবে। আর এই আনকনশনেবিলিটিটা প্রিভেন্ট করার জন্য কোর্ট যে অর্ডারটা দিল যে আমরা ধরে নিব যে এটা কনস্টিটিউশন হয়ে গেছে এবং কোম্পানি যেন শেয়ারসগুলো নেফিউর নামে ট্রান্সফার করে এবং নেফিউকে কোম্পানির ডিরেক্টর করে। তো এটা এই এক্সেপশনসটা আসছিল হচ্ছে ইন দ্য কেস অফ পেনিংটন অ্যান্ড ওয়েইন। একটা নতুন একটা প্রিন্সিপাল, একটা আনইউজুয়াল একটা প্রিন্সিপাল নিয়ে আসছিল এখানে লেডি জাস্টিস আর্ডেন। ঠিক আছে, পেনিংটন কি রাইট না রং একটা ডিসিশন এটা নিয়ে অনেক একাডেমিক ডিসকাশন আছে, কিন্তু এখন খান এন্ড মাহমুদ কেসে সিমিলার একটা ঘটনাই ঘটছে, এটা বলতে চাচ্ছে আর কি আমাদের মার্টিন ডিকসন তার এই আর্টিকেলটার মধ্যে। উনি যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে খান এন্ড মাহমুদ ডোন্ট রিয়েলি ম্যাটার দ্যাট মাচ, ইট কনসার্ন ল্যান্ড। তার মানে আমাদের এক্স একটা ল্যান্ড দিতে চাচ্ছে টু ওয়াই, and there was an ineffective transfer of land to the person who was intended to receive it. তার মানে ল্যান্ডটাকে লিগ্যাল টাইটেল ট্রান্সফার করার জন্য যে স্টেপ আছে, ল্যান্ড ট্রান্সফার ফর্ম, ল্যান্ড সার্টিফিকেট, এগুলো সহ অ্যাপ্লাই করতে হবে টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস, এই স্টেপটা নেওয়া হয়নি। তো যদি না নেওয়া হয়ে থাকে তাহলে মিলরয় অ্যান্ড লর্ড কেসে বলবে ওয়াইয়ের কাছে তো লিগ্যাল টাইটেল যাবে না, গিফটটা তো কমপ্লিট হলো না। এবং যদি আমরা এখানের মধ্যে অল দ্য স্টেপস নিয়েছি কিনা, উনি যদি সবকিছু কমপ্লিট করে ল্যান্ড ট্রান্সফার ফর্ম, ল্যান্ড সার্টিফিকেট সবকিছু কমপ্লিট করার পরে এটা যদি এনভেলাপে করে পাঠাই দিত টু দ্য ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস, তাহলে আমরা ধরে নিতাম যে এটা কনস্টিটিউশন হয়ে গেছে, রিরোজ এক্সেপশন অ্যাপ্লাই করতো, রিফ্রাই, মাস্কেল অ্যান্ড মাস্কেল প্রিন্সিপাল অ্যাপ্লাই করতো, বাট এটাও তো হয়নি। সো মানে আমাদের রিরোজ এক্সেপশন এখানে অ্যাপ্লাই করতেছে না। বাট কোর্ট এখানে যেটা বললো যে এই খান এন্ড মাহমুদ কেসে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে যদি এখন এক্স তার প্রমিস অনুযায়ী ওয়াইকে জমিটা না দেয়, আর ওয়াই যদি প্রুফ করতে পারে যে এক্স তাকে এই জমিটা যদি না দেয় তাহলে এক্স এর এই ইয়েটা হবে, স্টেপসটা হবে, এক্স এর এই পজিশনটা হবে হচ্ছে গিয়ে আনকনশনেবল, ডিসিশনটা হবে হচ্ছে তার আনকনশনেবল। এটা যদি সে দেখাতে পারে, ওই যে প্রিন্সিপালটা আসছিল ফ্রম দ্য কেস অফ পেনিংটন অ্যান্ড ওয়েইন, যে আনকনশনেবিলিটি,
ঠিক আছে, যেটা করলে আনকনশনেবল হবে, তাহলে আমরা এই ইমপারফেক্ট গিফটটাকে আমরা পারফেক্ট করে দিব। ঠিক আছে, তার মানে মিলরয় অ্যাপ্লাই করলে এখানে এটা ফেল করতো গিফটটা, রিরোজ অ্যাপ্লাই করলেও এটা ফেল করতো, কারণ অল দ্য স্টেপ যেহেতু নেয় নাই। তাহলে মিলরয় অ্যাপ্লাই করলেও এটা ওয়াই মালিক হয় না, রিরোজ অ্যাপ্লাই করলেও মালিক হয় না, চৈত্রাম অ্যাপ্লাই করলেও হয় না, বিকজ এখানে এরকম সিচুয়েশন না যে এক্স নিজেকে ট্রাস্টি হিসেবে ডিক্লেয়ার করেছিল, বা র্যালি যেটা, যে তোমার এক্স এর কাছে অন্য কোনো মানে ওয়াই এর কাছে অন্য কোনোভাবে লিগেল টাইটেলটা গিয়েছে, এরকমও কোনো এক্সেপশন আমরা এখানে অ্যাপ্লাই করতে পারছি না। কিন্তু কোর্ট বললো যে এখানে তো পেনিংটন প্রিন্সিপাল অ্যাপ্লাই করা যেতে পারে। তাহলে হোয়ার ইট ইজ আনকনশনেবল ফর দ্য ট্রান্সফারি টু কিপ দ্য শেয়ার্স, হ্যাঁ, and when it is unconscionable, equity will step in and place a trust on the transferor. বলবে যে না, তুমি এখন আর এখান থেকে সরে আসতে পারবে না, তুমি এখন আর তোমার প্রমিসটা উইথড্র করতে পারবে না, তোমাকে অবশ্যই অ্যাকর্ডিং টু দ্য প্রমিস এটা ওয়াই কে দিতেই হবে, এখান থেকে তোমার আর সরে আসার কোনো অপশন নেই। তাহলে এখন এটা কি তোমার এস্টাবলিশ করলো, এখানে যে জিনিসটা এস্টাবলিশ করলো সেটা হচ্ছে যে পেনিংটন অ্যান্ড ওয়েন কেসটা এখন আর এক্সেপশন না, মিলরয় প্রিন্সিপালটা ডেভেলপড হয়ে গেছে, এবং ডেভেলপড হয়ে গেছে এইভাবে যে যদি জেনারেলি লিগ্যাল টাইটেল ট্রান্সফার করতে হবে তাহলেই গিফট পারফেক্ট হবে, লিগ্যাল টাইটেল ট্রান্সফার করতে হবে তাহলে ট্রাস্ট পারফেক্ট হবে, এটা হলো জেনারেল প্রিন্সিপাল। আর আরেকটা জেনারেল প্রিন্সিপাল হচ্ছে যদি আমাদের বেনিফিশিয়ারি অথবা ডোনি প্রুফ করতে পারে যে তাকে যদি প্রপার্টিটা ট্রান্সফার না করা হয় তাহলে এটা আনকনশনেবল হবে, তাহলে এখানে আমাদের কোর্ট বলবে যে ওই যে ট্রান্সফারর যে এখন মানে মাইন্ড চেঞ্জ করে ফেলছে, ওই ট্রান্সফাররকে আমরা বাধ্য করব যেন ট্রান্সফারিকে সে প্রপার্টিটা দেয়। ট্রান্সফারর ওই প্রপার্টিটা ট্রান্সফারির জন্য কনস্ট্রাকটিভ ট্রাস্টি হিসেবে হোল্ড করবে, কারণ হচ্ছে যে তুমি যদি এখন প্রপার্টিটা না দাও তাহলে এটা আনকনশনেবল হবে, তুমি যদি এটা রেখে দাও তাহলে এটা তুমি নিজেকে একটা আনজাস্ট এনরিচমেন্ট করবা, তুমি আরেকজনের জিনিস নিজে তুমি রেখে দিচ্ছ, ইট উইল অ্যামাউন্ট আনজাস্ট এনরিচমেন্ট, এটা আমরা তো করতে দিব না। আমরা তখন বলবো যে ট্রান্সফারর তুমি এটা হোল্ড করবে হচ্ছে অ্যাজ এ কনস্ট্রাকটিভ ট্রাস্টি ফর দ্য ট্রান্সফারি। এই যে ইয়েটা একটা মানে 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 যেটা আগে একটা এক্সেপশন ছিল, এই এক্সেপশনটাকেই তোমার একটা জেনারেল রুলের মধ্যে ঢুকাই ফেলছে হচ্ছে খান এন্ড মাহমুদ কেসটা। এটার যে ক্রিটিসিজম আমরা যেটা বলতে পারি, যেটা ক্রিটিসিজমটা হচ্ছে, এটার ক্রিটিসিজমটা হচ্ছে কখন আনকনশনেবল হবে, কখন আমরা বুঝবো যে একটা লোক তার প্রমিসটা ঘুরাই ফেললে, তার প্রমিস থেকে সরে আসলে এটা আনকনশনেবল হবে, এটা তো এখানে পরিষ্কার করলো না। এটা পরবর্তী কেসের জন্য প্রশ্ন থেকে যায় যে কখন আনকনশনেবল হবে, এটা বলে দিতে হবে আমাদেরকে। তবে পেনিংটন প্রিন্সিপালটাকে তোমার আর এক্সেপশন না রেখে জেনারেল রুলে ইনক্লুড করাটা ছিল একটা বোল্ড স্টেপ ফর দ্য কোর্ট। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে খানের মাহমুদ কেস এবং এটার ইম্প্যাক্ট, যেটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি এখানে, এবং এটা আমাদেরকে এসেতে এবং প্রবলেমে অ্যাড করতে হবে। মনে হয় করা আছে, তারপরেও জিনিসটা আমি আবার একটু দিয়ে দিলাম। খান অ্যান্ড মাহমুদ, দেখো তো গ্রুপে গেছে কিনা এটা, খান অ্যান্ড মাহমুদ।
আচ্ছা, তাহলে এখন আমরা রিভাইজ করে ফেলি হচ্ছে আমাদের ফর্মালিটিজের যে চ্যাপ্টারটা আছে। এখন ফর্মালিটিস থেকে আমাদের পরীক্ষার সময় আমরা যেটা দেখে আসছিলাম আমাদের রেগুলার ক্লাসে, যে আমাদের পিকিউ আসতে পারে অথবা ইকিউ আসতে পারে। আর ফর্মালিটিস থেকে যদি এসএ কোশ্চেন আসে, এসএ কোশ্চেনের আমাদের অ্যান্সার অলরেডি দেয়া আছে। এসএ কোশ্চেনের অ্যান্সারটা অলরেডি দেওয়া আছে, যে ফর্মালিটিস না, এটা তো না, ফর্মালিটিজের এসএ যে এটা ফর্মালিটিস এসএ স্ট্রাকচার, ঠিক আছে, যে কিভাবে ফর্মালিটিজের এসএ আসবে। জেনারেলি এসএটা আসে হচ্ছে সেকশন 53 1B এবং 1C, এই দুইটা এই দুইটার প্রিন্সিপাল কি, কোন ধরনের ট্রানজাকশনের ক্ষেত্রে ফর্মালিটিস লাগবে এবং কোন ধরনের ট্রানজাকশনের ক্ষেত্রে ফর্মালিটিস লাগবে না, ল্যান্ডের জন্য কখন ফর্মালিটিস রিকোয়ারমেন্ট আছে কখন নাই, সাবসিস্টিং ইকুইটেবল ইন্টারেস্টের জন্য কখন ফর্মালিটিস আছে কখন নাই। সো এটার উপরে আমাদের এসএ কোশ্চেন আসে। এটা সেকশন 53 1B and section 53 1C, এটা হচ্ছে when these apply and when these do not apply. When these sections apply and when they don't apply. একটা অ্যাঙ্গেলের এসে আসে, তো যদি মানে এসে আসে তাহলে তো তোমার অ্যান্সারটা তুমি অত অ্যানালাইসিস করা লাগবে না, তুমি এখান থেকে একটু মডিফাই করে এসেটা তুমি দিয়ে দিতে পারবে। আর পিকিউ যদি আসে তাহলে পিকিউর ক্ষেত্রে জেনারেলি ফর্মালিটিজের কোশ্চেনটা কনস্টিটিউশনের সাথে অ্যাড হয়ে আসে। তাহলে একটা কোশ্চেনে কনস্টিটিউশনও থাকবে প্লাস তোমার ফর্মালিটিও থাকবে, অথবা এটা তোমার সিক্রেট ট্রাস্ট কোশ্চেনের সাথে অ্যাড হয়ে আসতে পারে, সিক্রেট ট্রাস্ট প্লাস ফর্মালিটি। এই হচ্ছে গিয়ে দুইটা পিকিউর জন্য। এখন আমি পিকিউর জন্য কিভাবে প্রিপারেশনটা নিব, পিকিউর জন্য যদি অলরেডি তোমার প্রিপারেশন নেওয়া হয়ে থাকে তো খুবই ভালো, কারণ পিকিউর জন্য আমাদের একটা স্লাইড ছিল, ফর্মালিটিস টু ক্রিয়েট এ ট্রাস্ট, এখানে সবগুলা জিনিস দেওয়া আছে, এখান থেকে তুমি সুন্দর করে রিভিশনটা দিয়ে ফেলবা। এখান থেকে আগে রেকর্ডিংও শুনতে পারো অথবা এই স্লাইডটা অবশ্যই থাকার কথা। তাহলে তোমার স্টেপ 1টা হবে হচ্ছে স্লাইড প্লাস যদি রেকর্ডিং থাকে এখান থেকে তুমি এটা দেখে ফেলতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে ফর্মালিটিজের উপরে তোমার একটা কোয়েশ্চেন ফরম্যাট আসছে, ফরম্যাট অ্যান্সার। হ্যাঁ, এইখানে ফর্মালিটিজের যত রকমের সিচুয়েশন হতে পারে 53 সাবসেকশন 1 সাবসেকশন সি এর উপরে এই অল সিচুয়েশনস এখানে দেওয়া আছে, এবং সেকশন 53 1B এর উপরে যত রকমের সিচুয়েশন হতে পারে এই সিচুয়েশনস গুলা এখানে দেওয়া আছে, ঠিক আছে। যে সেকশন 53 সাবসেকশন 1 সাবসেকশন বি এর উপরে অল সিচুয়েশনস দেওয়া আছে। তাহলে 1B এরও সিচুয়েশন দেওয়া আছে, 1C এর সিচুয়েশনও দেওয়া আছে। এটা হবে তোমার স্টেপ 2, যে ফরম্যাট অ্যান্সারটা দেখে ফেলা, ঠিক আছে। তারপরে হচ্ছে স্টেপ 4 বা স্টেপ 3 যেটা সেটা হচ্ছে যে কিছু কোয়েশ্চেন সলভ করা। আজকে যেরকম আমি কয়েকটা কোয়েশ্চেন দিয়ে দিব, এই কোয়েশ্চেনগুলো তুমি সলভ করবা। এখানে একটা দুইটা কোয়েশ্চেন আছে, হ্যাঁ, এখানে তোমার এটা এখানে কোয়েশ্চেন আছে আর এখানে কোয়েশ্চেন আছে, এখানে দুইটা এখানে দুইটা, 4টা প্রশ্ন আছে। তুমি অ্যাটলিস্ট তোমার 6টা থেকে 7টা কোয়েশ্চেন সলভ করলেই
তোমার হয়ে যাবে। আর এখানে তো তোমার এসে কোশ্চেনটা তুমি করেই রাখবা, অবশ্যই এসে কোশ্চেনটা করে রাখতে হবে। যদি এসে আসে তাহলে তুমি যেন এসেটা অ্যাটেম্প করতে পারো। আচ্ছা, তাহলে এখন ফর্মালিটিজের আমি কিভাবে রিভিশনটা দিব, কারণ প্রথমে হচ্ছে স্লাইডটা আমি কিভাবে কভার করব। এখন স্লাইডে যেভাবে ডিসকাস করা আছে, যে প্রথমে ফর্মালিটিজে যদি আমরা জাস্ট একটা সামারি করে রাখি, সেটা হচ্ছে যে যদি একটা ট্রাস্ট হয় হচ্ছে টেস্টামেন্টরি ট্রাস্ট, টেস্টামেন্টরি ট্রাস্ট যদি হয়, মানে যেই ট্রাস্টটা তোমার কার্যকর হবে সেটলারের মৃত্যুর পর, টেস্টেটারের মৃত্যুর পরে, এটার জন্য ফর্মালিটি বলা আছে হচ্ছে ইন দ্য উইলস অ্যাক্ট 1837, এবং যেটা আমাদের সিক্রেট ট্রাস্ট পড়ার সময় আমরা দেখব। আর একটা ট্রাস্ট যদি হয় হচ্ছে ইন্টার ভাইভোস ট্রাস্ট, ইন্টার ভাইভোস ট্রাস্ট মানে যেটা সেটলারের লাইফ টাইমের মধ্যেই ট্রাস্টি বেনিফিশিয়ারিকে দিবে, অথবা যেখানে আমাদের সেটলারের ডেথ মেইন কনসার্ন না, এই বেনিফিশিয়ারি প্রপার্টি পাওয়াটা সেটলারের ডেথের সাথে কানেক্টেড না, তাহলে এটার ফর্মালিটি গুলো বলা আছে হচ্ছে ল অফ প্রপার্টি অ্যাক্ট LPA 1925। এখন ইন্টারভাইভোস ট্রাস্ট যদি ইন্টারভাইভোস ট্রাস্ট যদি হয় হচ্ছে গিয়ে পার্সোনাল প্রপার্টি সংক্রান্ত, প্রপার্টিগুলো মুভ করা যায়, ফার্নিচার, মানি, তারপরে ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্সেস, তারপরে হচ্ছে গিয়ে কার, হ্যাঁ, যেগুলো হচ্ছে পার্সোনাল প্রপার্টি, তাহলে এগুলোর জন্য কোনো ফর্মালিটি অ্যাপ্লাই করে না, নো ফর্মালিটি, মানে এগুলোর জন্য কোনো রিটেন ডকুমেন্টস লাগবে না। মনে রাখবা ফর্মালিটির মিনিংটা হচ্ছে গিয়ে কোনো রিটেন ডকুমেন্টস লাগবে কিনা। ফর্মালিটি মিনস রিটেন ডকুমেন্ট, প্রথমে খেয়াল রাখতে হবে, মিনস রিটেন ডকুমেন্ট লাগবে কিনা, এই ট্রাস্টগুলো করার জন্য রিটেন ডকুমেন্ট রিকোয়ার্ড কিনা। ঠিক আছে, এটা হচ্ছে ফর্মালিটিজ এর মানে, যে রিটেন ডকুমেন্টের মাধ্যমে করতে হবে কিনা। তাহলে পার্সোনাল প্রপার্টি হলে রিটেন ডকুমেন্ট লাগবে না, কিন্তু যদি ল্যান্ড হয় তাহলে রিটেন ডকুমেন্টস লাগবে, সেকশন 53(1)(b) LPA 1925। আর যদি এটা হয় হচ্ছে এক্সিস্টিং ইকুইটেবল ইন্টারেস্ট, এক্সিস্টিং ইকুইটেবল ইন্টারেস্ট, তাহলেও রিটেন ডকুমেন্ট লাগবে, সেকশন 53 সাবসেকশন 1C। তাহলে ট্রাস্ট প্রপার্টি যদি হয় হচ্ছে গিয়ে পার্সোনাল প্রপার্টি তাহলে কোনো ফর্মালিটি নাই, কিন্তু ট্রাস্ট প্রপার্টি যদি ল্যান্ড হয় তাহলে ফর্মালিটি লাগবে, সেকশন 53 সাবসেকশন 1B। তার মানে এক্স যদি বলে যে আমি তোমার জন্য একটা ল্যান্ড হোল্ড করব, এক্স যদি নিজেকে ট্রাস্টি হিসেবে ডিক্লেয়ার করে, তাহলেও এই যে সে যে বলতেছে যে আমি ওয়াইয়ের জন্য হোল্ড করব, সেলফ ডিক্লারেটরি ট্রাস্ট, কিন্তু যেহেতু ট্রাস্ট প্রপার্টি হচ্ছে ল্যান্ড, এখানে অবশ্যই এই ডিক্লারেশনটার জন্য একটা সাপোর্টিং রিটেন ডকুমেন্টস লাগবে। ওইটা সে ওই দিনও করতে পারে, এক সপ্তাহ পরেও করতে পারে, এক মাস পরেও করতে পারে, এক বছর পরেও করতে পারে। বাট যদি এরকম রিটেন ডকুমেন্টস একটা না থাকে তাহলে ওয়াইয়ের কাছে এটার বেনিফিশিয়াল ইন্টারেস্ট যাবে না। কারণ হচ্ছে যে কোর্ট বলবে যে সে যে এই ডিক্লারেশনটা দিয়েছিল এটা যদি ওরাল হয়ে থাকে, আমরা রিটেন ডকুমেন্ট যতক্ষণ না পাবো ততক্ষণ পর্যন্ত বলবো দিস ট্রাস্ট ক্যানট বি প্রুভড অ্যাট কোর্ট। আর যেহেতু প্রুফ করা যাবে না, সুতরাং এটা কোর্টে এনফোর্সও করা যাবে না। সো কোর্ট এখানে আমাদের ওয়াইকে রিফিউজ করে দিবে। সিমিলারলি যদি এরকম হয় যে এক্স ওয়াইকে একটা ল্যান্ড দিয়ে বলতেছে এটা জেড কে দিবা, ট্রান্সফার মোডের ট্রাস্ট, কিন্তু ট্রাস্ট প্রপার্টি হচ্ছে ল্যান্ড, এখানেও যদি এক্স ওয়াইকে ওরালি বলে জেড প্রপার্টি পাবে না, কোর্ট বলবে জেড তুমি নিয়ে আসো হচ্ছে একটা রিটেন ডকুমেন্ট,
যদি রিটার্ন ডকুমেন্ট না আনতে পারো আমরা বলবো যে তুমি ট্রাস্টটা প্রুফ করতে পারতেছো না, যেহেতু প্রুফ করতে পারবে না সুতরাং এটা আমরা ট্রাস্টির বিরুদ্ধে এনফোর্সও করতে পারবো না। তাহলে ট্রাস্ট প্রপার্টি ল্যান্ড হলে কোর্ট শুধু একটা প্রমাণ দেখবে যে এখানে যদি ওরাল ডিক্লারেশন দিয়ে থাকে, এই ওরাল ডিক্লারেশনের কোর্ট একটা সাপোর্টিং রিটেন ডকুমেন্টস খুঁজবে, সাপোর্টিং রিটেন ডকুমেন্টস আছে কিনা, সাপোর্টিং রিটেন ডকুমেন্ট আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে কোর্ট বলবে যে প্রপার্টি পাওয়া যাবে না। আর ট্রাস্ট প্রপার্টি যদি হয় হচ্ছে সাবসিস্টিং ইকুইটেবল ইন্টারেস্ট, সাবসিস্টিং ইকুইটেবল ইন্টারেস্ট, তার মানে এই ধরনের সিচুয়েশনটা তখনই হবে, পরীক্ষার সময় খেয়াল রাখতে হবে যে সেটলার ট্রাস্টিকে প্রপার্টি দিয়েছিল বেনিফিশিয়ারিকে দেওয়ার জন্য। এখন এই বেনিফিশিয়ারি যার কাছে ছিল ইকুইটেবল টাইটেল আর ট্রাস্টের কাছে থাকে লিগ্যাল টাইটেল, এই বেনিফিশিয়ারি যদি তার ইকুইটেবল টাইটেলটা অন্য কাউকে ট্রান্সফার করতে চায়, অন্য কাউকে ট্রান্সফার করতে চায়, তার ইকুইটেবল টাইটেলটা নিয়ে যদি সে ফাংশনিং করে, ইকুইটেবল টাইটেলটা নিয়ে সে যদি অপারেট করে, যদি B1 এর কাছ থেকে ইকুইটেবল টাইটেলটা B2 এর কাছে সে দিতে চায়, শুধু খেয়াল রাখতে হবে শুধু ইকুইটেবলটা যদি দিতে চায়, লিগ্যাল দিতে গেলে এখানে কোনো ফর্মালিটি নাই, কিন্তু শুধু যদি ইকুইটেবলটা সে ট্রান্সফার করতে চায় তাহলে এখানে কোর্ট বলতেছে যে এটাকে বলা হবে এক্সিস্টিং একটা ইকুইটেবল ইন্টারেস্ট যদি তুমি ট্রান্সফার করতে চাও, এক্সিস্টিং ইকুইটেবল ইন্টারেস্ট ট্রান্সফার করতে গেলে এটা কোর্ট ওরালি করতে দিবে না। কোর্ট বলবে যে এখানে অবশ্যই যদি এখানে ট্রান্সফার করতে চায় তাহলে এখানে আমাদের ফর্মালিটি অ্যাপ্লাইস, এটা অবশ্যই করতে হবে হচ্ছে ইন রাইটিং। এখানে যদি আমাদের B1 B2 এর কাছে যদি ওরালি ট্রান্সফার করতে চায় এটা ভয়েড হয়ে যাবে। এই ট্রান্সফার যে সে করতেছে ট্রান্সফারের জন্যই কোর্ট রিটেন ডকুমেন্ট খুঁজবে। কোর্ট বলবে যে রিটেন ডকুমেন্ট কই, রিটেন ডকুমেন্ট যদি তুমি দেখাইতে পারো B2 তাহলে তোমাকে আমরা ইকুইটেবল ইন্টারেস্ট দিব, আর না দেখাইতে পারলে আমরা বলবো যে ট্রাস্টটাই ভয়েড হয়ে যাবে। আর এখানে যদি রিটেন ডকুমেন্টস না দেখাইতে পারে জাজ কখনোই ট্রাস্টটাকে ভয়েড বলবে না, জাজ বলবে যে এটা কোর্টে প্রমাণ করা যাচ্ছে না, আর যেহেতু প্রমাণ করা যাচ্ছে না এই জন্য এটা আনএনফোর্সিয়েবল হয়ে গেছে, প্রমাণ না করার জন্য আনএনফোর্সিয়েবল হয়ে যাচ্ছে। আর এখানে যদি রিটেন ডকুমেন্টস না দেখানো যায়, রিটেন ডকুমেন্ট যদি না থাকে তাহলে ট্রাস্টটাই কিন্তু এখানে ভয়েড হয়ে যাবে, ট্রাস্ট উইল বি ভয়েড। কোর্ট বলবে যে রিটেন ডকুমেন্টস কোথায়, যদি না দেখাতে পারো ট্রাস্টটাকেই কিন্তু আমরা বাতিল করে দিচ্ছি। সেই বেসিক জিনিসটা যেটা পার্সোনাল প্রপার্টি কি জিনিস, হ্যাঁ, তারপরে হচ্ছে ল্যান্ড কি জিনিস, এবং ল্যান্ডের ক্ষেত্রে ফর্মালিটিটা যদি না কমপ্লাই করা হয় তাহলে এটার কনসিকুয়েন্স কি হবে, এবং হচ্ছে গিয়ে যদি ইকুইটেবল ইন্টারেস্ট হয় এখানে ফর্মালিটি কমপ্লাই না করলে কনসিকুয়েন্স কি হবে, এই জিনিসগুলো একটু ভালো মতো করে ফেলতে হবে। প্রথমে হলো বেসিকটা ঠিক যেন তোমার থাকে। এখন তারপরে তোমায় ফোকাস করবা হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের ওখানে একটা হয়ে গেল, এখন আমি বেসিকটা যেহেতু আমি বুঝতে পারছি তার মানে এখন আমাকে 53(1)B কখন অ্যাপ্লাই করে কখন অ্যাপ্লাই করে না, স্লাইডে খুব সুন্দর করে এগুলা ডিসকাস করা আছে। এখন তুমি খেয়াল রাখবা যে 53(1)B কখন অ্যাপ্লাই করবে, যে এটা দুইটা ক্ষেত্রে করতে পারে। এ বলতেছে বি কে যে আমি তোমার জন্য একটা ল্যান্ড হোল্ড করব, মানে সে নিজেই সেটলার নিজেই ট্রাস্টি, অথবা এক্সামিনার বলতে পারে যে এ বলতেছে বি তোমাকে আমি একটা জমি দিলাম তুমি জমিটা সিকে দিবা, এখানেও লিগ্যাল টাইটেলটা দিচ্ছে ইকুইটেবল টাইটেলটা বেনিফিশিয়ারিকে দেওয়ার জন্য। আর এখানে যেহেতু সে সেলফ ডিক্লারেটরি ট্রাস্ট তার মানে তার কাছে আছে লিগ্যাল টাইটেল আর বেনিফিশিয়ালটা দিতে যাচ্ছে তোমার বি কে। তাহলে দুইটা ক্ষেত্রেই যদি এ যদি ওরালি বলে থাকে যে সে হোল্ড করবে হচ্ছে ফর বি, আর এখানে যদি এ বি কে বলে থাকে যে ওরালি যে তুমি হোল্ড করবা হচ্ছে ফর সি, দুই জায়গায় কোর্ট বলবে যে রিটেন ডকুমেন্টসটা দেখাতে হবে কোর্টে, না হলে এই ট্রাস্টটা প্রমাণিত হবে না, প্রমাণিত না হলে এটা এনফোর্সেবল হবে না। তাহলে তুমি 53(1)B তে কি বলা আছে এটা জানতে হবে। Any trust relating to land or any interest in land must be evidenced by some writing
and must be signed by the person who is declaring the trust, মানে এখানে এর সিগনেচার থাকতে হবে। আর এই ওরাল ডিক্লারেশনটার জন্য একটা রিটেন এভিডেন্স কোড খুঁজবে, রিটেন এভিডেন্স কোড দেখতে যাবে। এই ওরালটার জন্য কোড একটা রিটেন এভিডেন্স খুঁজবে। রিটেন এভিডেন্সটা ওরাল ডিক্লারেশনের অ্যাট দ্য সেম টাইম মানে কন্টেম্পোরানিয়াসও হতে পারে, ওই সময় অথবা তার পরের কোনো ডেটে আসলেও কোনো সমস্যা নেই, মানে এক্স্যাক্ট ওই ডেটেই করতে হবে, কোনো প্রবলেম, এটা রিকোয়ারমেন্ট নাই। তবে সে যদি ওরাল ডিক্লারেশনের 10 বছর পরেও রিটেন ডকুমেন্ট করে, কোর্ট ধরে নিবে যে ট্রাস্টটা ওই ওরাল ডিক্লারেশন যেটা দিয়েছিল 10 বছর আগে সেখান থেকেই ভ্যালিড, রেট্রোস্পেক্টিভ এফেক্ট কোর্ট দিয়ে দিবে। তাহলে 53(1)(b) এর যা যা রিকোয়ারমেন্টস গুলো আছে, এই রিকোয়ারমেন্টস গুলো হচ্ছে কি কি এটা জানা থাকতে হবে, এবং নন কমপ্লায়েন্স হলে কি হবে এটা বলে দিতে হবে। যে যদি 53(1)(b) কমপ্লাই না করে ট্রাস্টটা ভয়েড হবে না, শুধু প্রুফ করা যাবে না, আর যেহেতু প্রুফ করা যাবে না সুতরাং এটা হয়ে যাবে হচ্ছে আনএনফোর্সিয়েবল। তারপরে মনোযোগ দিতে হবে যে 53(1)(b) এর কি কোনো এক্সেপশনস আছে কিনা, 53(1)(b) এর কোনো এক্সেপশনস আছে কিনা, এরকম সিচুয়েশন আছে কিনা যেখানে ল্যান্ড রিলেটেড ট্রাস্ট কিন্তু এখানে রিটেন ডকুমেন্টস নাই, বাট তারপরেও কোর্ট বলতেছে বেনিফিশিয়ারি জমি পাবে, আর দেয়ার এনি কাইন্ড অফ এক্সেপশনস, তখন তুমি খেয়াল রাখবে হ্যাঁ এখানে এক্সেপশন আছে। দেয়ার আর 3 এক্সেপশনস, 3টা এক্সেপশন আছে। নাম্বার 1 এক্সেপশন, যদি আমাদের বেনিফিশিয়ারি প্রমাণ করতে পারে যে আমাকে যদি জমি না দেয়া হয় তাহলে আমাদের এই ট্রান্সফারর সে 53(1)(b) এই সেকশনটাকেই ব্যবহার করতেছে হচ্ছে প্রতারণা করার জন্য। তার মানে জমিটা না দিয়ে সে তোমার এই সেকশনটাকে ইউজ করতেছে হচ্ছে অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট অফ ফ্রড। তার মানে ল্যান্ডেড ট্রাস্টের জন্য রিটেন ডকুমেন্টস থাকে, যে ফ্রডটাকে প্রিভেন্ট করার জন্য আইনটা আসছে, এই আইনটাকেই ইউজ করতেছে একটা লোক ফ্রড করার জন্য। তাহলে এই এক্সেপশনটা বলা আছে হচ্ছে ইন দ্য কেস অফ রশফোকাল্ট। রশফোকাল্ট কেসে বলে দেওয়া আছে যে স্ট্যাচুট ক্যানট বি ইউজড অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট অফ ফ্রড। অনেক সময় যেটা হয় যে একটা লোক আরেকটা লোককে হয়তো একটা জমি দিয়ে দিছে, আর তাকে বলছিল যে আমি একটু মানে কয়েক বছরের জন্য ইউরোপের ট্যুরে যাচ্ছি, আর আমি এখন তোমাকে আমি জমিটা ট্রান্সফার করলাম, আর সে তখন ওরালি বলল যে ঠিক আছে আমি আপনার জন্য জমিটা হোল্ড করব। পরে যখন উনি ব্যাক করছে তখন ওয়াই বলতেছে আমি যে বলছিলাম আপনার জন্য হোল্ড করব এটা তো আমি ওরালি বলছিলাম, তাহলে তো আমি আপনার জন্য হোল্ড করতে বাধ্য না। এখন এক্স তো ঝামেলায় পড়ে গেছে, এক্স বলতেছে আমি তো তোমাকে সরল বিশ্বাসে জমিটা দিয়েছিলাম আর তুমি ওরালি বলছিলে আমার জন্য হোল্ড করবা, আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আমি ব্যাক করলেই তুমি আমাকে দিয়ে দিবা। আর এখন তুমি বলতেছো যে যেহেতু তুমি ওরালি বলছো সুতরাং এটা তোমার উপরে বাইন্ডিং না, 53(1)(b) কমপ্লাই করা হয় নাই, এটা করলে তো আমার জন্য ইনজাস্টিস হয়ে যাবে। তাহলে রশফোকাল কেস বলতেছে হচ্ছে যে যদি এরকম কোনো সিচুয়েশন হয়ে থাকে তাহলে এখানে সেকশন 53(1)(b) অ্যাপ্লাই করবে না, এবং ওরালি যদি ওয়াই বলে থাকে যে সে এক্স এর জন্য হোল্ড করবে এক্সেরই জমিটা, তাহলে অবশ্যই তাকে হোল্ড করতে হবে। এখানে কোর্ট ওই ওরাল ডকুমেন্ট, ওরাল এভিডেন্সটাকেই রিটেন এভিডেন্স ছাড়াই কোর্টে গ্রহণ করে নিবে, এখানে ওরাল স্টেটমেন্টটাই কোর্টে অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। তাহলে আমরা দেখলাম হচ্ছে রশফোকাল যেটা বলতেছে সেটা হচ্ছে ফ্রড থিওরি বা ফ্রড সিচুয়েশন। সেকেন্ড যেটা আমরা অলরেডি পড়ে আসছি সেটা হচ্ছে মানে বা পড়তেছি যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে রেজাল্টিং ট্রাস্ট। রেজাল্টিং ট্রাস্ট, এখন এ যদি বি এর কাছে ল্যান্ড ট্রান্সফার করে থাকে, ধরো ফ্রান্সে যাওয়ার আগে এ বি এর কাছে ল্যান্ডটা ট্রান্সফার করছে, এই কিন্তু মালিক, কিন্তু সে বি এর কাছে ট্রান্সফার করছে, আর বি বলছে যে আপনি যখনই ফ্রান্স থেকে ব্যাক করবেন আমি কিন্তু আপনাকে জমিটা দিয়ে দিব, কিন্তু সে বলছে ওরালি। তাহলে একটা তো আমার উপায় আছে হচ্ছে আমি এখানে রশফোকাল প্রিন্সিপাল নিয়ে আসবো যে আপনি বলছিলেন হোল্ড করবেন কিন্তু আপনি স্ট্যাচুটকে ইউজ করতেছেন যে ইনস্ট্রুমেন্ট অফ ফ্রড। আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এ বলবে বি তুমি ওরালি বলছিলে আমার জন্য হোল্ড করবা, ধরে নিলাম যে এটা এনফোর্সিয়েবল না,
কিন্তু আমি যে তোমাকে জমিটা ট্রান্সফার করছিলাম ফ্রান্সে যাওয়ার আগে, তুমি তো এটার জন্য আমাকে কোনো টাকা পয়সা পেমেন্ট করো নাই, কোনো কনসিডারেশন দাও নাই, আর আমি এটা তোমাকে গিফট হিসেবেও দেইনি। এবং এখানে তুমি মুখে বলছিলা যে তুমি আমার জন্য হোল্ড করবা। রেজাল্টিং ট্রাস্টের একটা প্রিন্সিপাল, যেটা আমরা ফার্স্ট রেজাল্টিং ট্রাস্টের ক্লাসে আমরা পড়েছিলাম, যে কেউ যদি কাউকে কোনো ল্যান্ড ট্রান্সফার করে আর যদি কোনো কনসিডারেশন না দেয়, তাহলে ধরে নিতে হবে যে এটা হচ্ছে ভলান্টারি কনভেয়েন্স, মানে আমি ভলান্টারিলি ট্রান্সফার করছি তোমাকে। তাহলে তুমি যেহেতু কোনো কনসিডারেশন দাও নাই আর তোমাকে গিফট হিসেবে দেওয়া হয় নাই, তাহলে তুমি এটা আমার জন্য হোল্ড করবে অ্যাজ এ রেজাল্টিং ট্রাস্টি। আর আমার যে ইন্টেনশন ছিল না তোমাকে গিফট হিসেবে দেওয়ার, এটা তো প্রমাণিত, বিকজ তোমার সাথে তো আমার আলোচনা এটাই হয়েছিল যে ফ্রান্স থেকে ব্যাক করে আসলে তুমি আমাকে দিয়ে দিবা। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্ট। কনস্ট্রাকটিভ ট্রাস্ট কনস্ট্রাকটিভ ট্রাস্টের মানেটা হচ্ছে কি, এখানের মধ্যে যে যে তার জমিটা বিয়ের কাছে ট্রান্সফার করছিল এবং এটা বলে গেছিল যে আমি তোমাকে আমার জমিটা দিয়ে দিচ্ছি, আমি যখন ফ্রান্স থেকে ব্যাক করব তখন কিন্তু জমিটা আমাকে আবার তুমি ফেরত দিয়ে দিবা। এখন বলতে পারে বি কে যে তুমি যদি এই জমিটা এখন রেখে দাও, তুমি কিন্তু জানো যে এটা আমার জমি এবং তুমি মুখে বলছিলা যে এটা আমার জন্য হোল্ড করবে, আমি ফ্রড থিওরি ব্যবহার করলাম না, রেজাল্টিং ট্রাস্ট ব্যবহার করলাম না, বাট এই জমি তুমি রেখে দিলে তো এটা আনকনশনেবল হবে। আর কনস্ট্রাকটিভ ট্রাস্ট তো অ্যারাইজই করে হচ্ছে আনকনশনেবিলিটি প্রিভেন্ট করার জন্য। আনজাস্ট এনরিচমেন্ট, মানে কেউ একটা অযাচিত বেনিফিট নিবে না, এটা প্রিভেন্ট করার জন্যই তো অ্যারাইজ করে হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্ট। তবে কনস্ট্রাকটিভ ট্রাস্ট সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে থ্রি পার্টি সিচুয়েশনে। এরকম যদি হয় যে এক্স ওয়াই কে একটা জমি দিয়েছিল জেড কে দেওয়ার জন্য, এক্স ওয়াই কে জমি লিখে দিছে লিগেল টাইটেল, আর ওরালি বলছিল তুমি জেড এর জন্য এটা হোল্ড করবা। এখন ওয়াই জেড কে দিচ্ছে না, ওয়াই বলতে চাচ্ছে যে আমি তো জেড কে দিতে বাধ্য না, কারণ আপনি তো আমাকে ইন রাইটিং বলেন নাই, যেহেতু কোনো রিটেন ডকুমেন্টস নাই, রিকোয়ারমেন্ট কমপ্লাই করা হয় নাই, সুতরাং আমি জেড কে প্রপার্টি দিতে বাধ্য না, কোর্টে জেড গেলেও জেড কে ফেরত দিয়ে দিবে। তো সমস্যা হচ্ছে ওয়াই আবার এক্স কেও জমি ফেরত দিচ্ছে না, নিজের কাছে জমি রেখে দিচ্ছে, না জেড কে দিচ্ছে না এক্স কে দিচ্ছে। তখন এক্স বলতে পারে ঠিক আছে জেড কে তোমার দেওয়া লাগবে না, যেহেতু আমি ওরালি বলেছিলাম রিটেন ডকুমেন্টস নাই, কিন্তু তুমি তো নিজে রাখতে পারবা না, এটা রাখলে তো আনকনশনেবল হবে, কারণ আমি তো তোমাকে এটা দিয়ে দিই নাই গিফট হিসেবে। তাহলে এখানে সচরাচর অ্যারাইজ করে হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্ট থ্রি পার্টি সিচুয়েশন, বাট টু পার্টি সিচুয়েশনেও হতে পারে ব্যানিস্টার এন্ড ব্যানিস্টার কেস। তাহলে এখানে এই তিনটা এক্সেপশন দেখে রাখতে হবে সেকশন 53(1)(b) এর যে এক্সেপশনস গুলো আছে। তাহলে যে জিনিসটা আমি এখন এতক্ষণ আমরা পড়লাম, এটা ডিসকাস করা আছে, ধরো প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে হচ্ছে ইন্টার ভাইভোস ট্রাস্টের রিটেন ডকুমেন্টস কোথায় লাগবে, আর হচ্ছে তোমার এই যদি টেস্টামেন্টারি ট্রাস্ট হয় তাহলে কোথায় লাগবে। তোমাদের কাছে স্লাইড হার্ড কপি বা সফট কপি থাকার কথা। আর যদি পার্সোনাল প্রপার্টি হয় রিটেন ডকুমেন্টস লাগবে না, ল্যান্ড হলে 53(1)(b), সাবসিডিং ইকুইটেবল ইন্টারেস্ট হলে 53(1)(c। আর কেন ফর্মালিটি রিকোয়ারমেন্ট দরকার হয়? ফ্রড প্রিভেন্ট করার জন্য, ট্রাস্টের জন্য কাজটা সহজ করার জন্য, এবং ট্রাস্টিকে যেন ব্রিচ অফ ট্রাস্টে ধরা যায় এটার জন্য। ফর্মালিটিস কমপ্লাই না করলে এটার কনসিকুয়েন্স তিন ধরনের হতে পারে। পার্সোনাল প্রপার্টি হলে এখানে কোনো ফর্মালিটিজের রিকোয়ারমেন্ট নাই। তারপরে যদি ট্রাস্ট প্রপার্টি যদি ল্যান্ড হয়ে থাকে তাহলে এখানে ফর্মালিটিস লাগবে সেকশন 53(1)(b). 53(1)(b) রিকোয়ারমেন্টস গুলা কি কি অবশ্যই খেয়াল রাখবা, যে এটা ল্যান্ড হতে হবে। তারপরে এটা ডিক্লারেশনটা ওরাল হলেও চলবে, খালি কোর্ট দেখবে যে যখন রিটেন ডকুমেন্টসটা পরবর্তীতে হলেও তৈরি করা হয়েছে কিনা। রিটেন ডকুমেন্টস একটা কাগজেও হতে পারে, মাল্টিপল পেপারসেও হতে পারে, এবং সিগনেচার আছে কিনা হচ্ছে সেটলারের। কমপ্লাই না করলে কনসিকুয়েন্স কি হবে? এটা আনপ্রুভেবল হবে এবং দেয়ারফর আনএনফোর্সিয়েবল হয়ে যাবে। তারপরে হচ্ছে এক্সেপশনস। এক্সেপশনস গুলা কি কি দেখছি না আমরা? এই জিনিসগুলো দেখো, যে এই জিনিসগুলো কিন্তু দেখা হয়েছে। তারপরে চলে আসবে কি এক্সেপশনস। তাহলে এক্সেপশনস তো 53 সাবসেকশন 2 তেই বলে দেওয়া আছে যে রেজাল্টিং এবং কনস্ট্রাকটিভ ট্রাস্ট যদি হয় তাহলে ফর্মালিটি অ্যাপ্লাই করবে না, যে কোনোভাবে ফর্মালিটি অ্যাপ্লাই করা লাগবে না। নো ফর্মালিটি রিকোয়ারমেন্ট ফর রেজাল্টিং এন্ড কনস্ট্রাকটিভ ট্রাস্ট। রেজাল্টিং এন্ড কনস্ট্রাকটিভ ট্রাস্টের জন্য এটা অ্যাপ্লাই করবে না।
এবং আরেকটা এক্সেপশন হচ্ছে যে স্ট্যাচুটকে ইউজ করা যাবে না অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট অফ ফ্রড। কেসের নাম হচ্ছে রসফোকাল কেস। রসফোকাল্টের ফ্যাক্ট গুলো আমরা দেখেছিলাম। আর এটা হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্টের বেনিস্টার অ্যান্ড বেনিস্টার। কনস্ট্রাকটিভ ট্রাস্ট টু পার্টি সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারে, আবার কনস্ট্রাকটিভ ট্রাস্ট থ্রি পার্টি সিচুয়েশনে অ্যাপ্লাই করতে পারে। মানে এ যদি বি কে ল্যান্ড ট্রান্সফার করে সি কে ইকুইটেবল টাইটেল দিতে বলে, আর ডিক্লারেশনটা যদি ওরাল হয়, আর যদি এখানে বি প্রপার্টি রেখে দিতে চায়, তাহলে এ বলতে পারে যে বি তুমি তো রাখতে পারবে না, এটা আনকনশনেবল হবে, আনজাস্ট এনরিচমেন্ট হবে, তো তুমি এটা কনস্ট্রাকটিভ ট্রাস্ট হিসেবে আমার জন্য হোল্ড করবে। আর সি কি বলতে পারে কিনা কনস্ট্রাকটিভ ট্রাস্ট, এটার ক্ষেত্রে শুধু একটা ইস্যু আছে যে সিও বলতে পারে কনস্ট্রাকটিভ ট্রাস্ট যে আমাকে তোমাকে জমিটা দিতে হবে। দুইটা ক্ষেত্রে, সেটা যদি এ যখন বি কে বলছিল প্রপার্টিটা বি কে দিবে এবং বি এটা সি কে দিবে, সি যদি এটার উপর রিলাই করে কোনো ডেট্রিমেন্ট সাফার করে ফেলে, অথবা সি যদি কোর্টে দেখাইতে পারে যে রিটেন ডকুমেন্টসের জন্য আমি এর কাছে গিয়েছিলাম, এটা ডিক্লেয়ার করেছিল 2017 সালে, আর যখন আমি গিয়েছিলাম 2024-এর মার্চে আমি গিয়ে দেখি এ মারা গেছে, এখন রিটেন ডকুমেন্টস আনা সম্ভব না, তাহলে কোর্টকে তখন বলবে যে আপনি বি কে বলেন যে কনস্ট্রাকটিভ ট্রাস্ট হিসেবে আমার জন্য যেন সে হোল্ড করে। এতটুকু দেখলেই তোমার সেকশন 53(1)(b) শেষ হয়ে গেল। ঠিক আছে, 53(1)(b) এর জন্য তাহলে তুমি এখন স্লাইড থেকে ল গুলো তুমি পড়ে ফেলতে পারো। ঠিক আছে, ল এন্ড প্রিন্সিপালস গুলো তুমি দেখে ফেললাম। এখন 53(1)(c), সেকশন 53(1)(c) যেটা বলতেছে সেটা হচ্ছে যে এটা ফ্রেশ ট্রাস্টের জন্য অ্যাপ্লাই করবে না, মানে কোনো একটা নতুন ট্রাস্ট এটার জন্য এটা অ্যাপ্লাই করবে না। ফ্রেশ ট্রাস্ট বলতে আমরা যেটা বুঝাই এটা হলো যে এক্স ওয়াই কে প্রপার্টি দিচ্ছে জেড কে দেওয়ার জন্য, এটা হলো ফ্রেশ ট্রাস্ট, এটার জন্য এটা অ্যাপ্লাই করবে না। এখানে 53(1)(c) ডাজ নট অ্যাপ্লাই। 53(1)(c) ডাজ নট অ্যাপ্লাই। কিন্তু যদি দেখানো যায় যে একটা এক্সিস্টিং ট্রাস্ট, এই ফ্রেশ ট্রাস্টটা যেটা আছে, এক্সিস্টিং ট্রাস্ট আছে এক্স ওয়াই কে প্রপার্টি দিছে জেড কে দেওয়ার জন্য, লিগ্যাল টাইটেল এবং ইকুইটেবল টাইটেল, আর আমাদের এই জেড যদি তার ইকুইটেবল ইন্টারেস্টটা কাউকে ট্রান্সফার করতে চায়, জেড যদি তার ইকুইটেবল ইন্টারেস্টটা পি কে ট্রান্সফার করতে চায়, এই যে এক্সিস্টিং একটা ট্রাস্ট থাকতে হবে, এটার আন্ডারে ইকুইটেবল ইন্টারেস্ট ট্রান্সফার হবে, তাহলে এখানে সেকশন 53(1)(c) অ্যাপ্লাইজ। তাহলে প্রথমেই খেয়াল রাখতে হবে যে সেকশন 53(1)(c) তে কি বলা আছে, যে if the beneficiary under an existing trust wants to transfer his equitable interest to another person, then the declaration of the trust must be in writing and signed by the settler or his agent. 53(1)(c) তে কি বলা আছে প্রথমে আগে খেয়াল রাখতে হবে। 53(1)(c) এর রিকোয়ারমেন্ট গুলা কি কি? ট্রাস্ট প্রপার্টি হতে হবে এক্সিস্টিং একটা ইকুইটেবল ইন্টারেস্ট, এখানে রিটেন ডকুমেন্টসটা থাকতে হবে, ডিক্লারেশনের দিনেরই রিটেন ডকুমেন্টটা থাকতে হবে। রিটেন ডকুমেন্ট যে কোনো ফরম্যাটের হতে পারে, আর সাইনটা সেটলারও করতে পারে, তার এজেন্টও করতে পারে। তারপর তোমার ফোকাসটা হবে ডিসপোজিশন বলতে কি বোঝায়, ডিসপোজিশন অফ ইকুইটেবল ইন্টারেস্ট বা ইকুইটেবল টাইটেল বলতে কি বোঝায়। ডিসপোজিশন মানে হচ্ছে ট্রান্সফার, আর ইকুইটেবল ইন্টারেস্ট আমরা জানি। তাহলে ডিসপোজিশন বলতে কি বোঝায়, কোনটা ডিসপোজিশন হবে কোনটা ডিসপোজিশন হবে না। ঠিক আছে, তাহলে কোন জিনিসগুলো ডিসপোজিশন হয় এবং কোনগুলো ডিসপোজিশন হয় না অফ ইকুইটেবল ইন্টারেস্ট, সেটা তোমাকে জানতে হবে। ডিসপোজিশন অফ ইকুইটেবল ইন্টারেস্ট আর হচ্ছে নট এ ডিসপোজিশন অফ ইকুইটেবল ইন্টারেস্ট, এই সিচুয়েশনস গুলো তোমাকে খেয়াল রাখতে হবে যে কোনগুলা ডিসপোজিশন আর কোনগুলা ডিসপোজিশন না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যদি আমাদের B1 যদি বলে হচ্ছে তার ট্রাস্টিকে যে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে তোমার কাছে লিগ্যাল টাইটেল আছে, আমার কাছে ইকুইটেবল টাইটেল আছে, এখন তুমি আমার ইকুইটেবল টাইটেলটা দিয়ে দাও হচ্ছে টু অ্যানাদার বেনিফিশিয়ারি, B2 কে তুমি দিয়ে দাও।
তাহলে এখানে ডিসপোজিশন হয়ে যাবে গ্রে ভার্সেস আইআরসি কেস, এখানে ডিসপোজিশন হবে, কারণ এখানে আমাদের বেনিফিশিয়ারি ট্রাস্টিকে বলতেছে হচ্ছে যে তার যে ইকুইটেবল ইন্টারেস্টটা আছে এটা যেন সে B2 কে দেয়। তাহলে ইট উইল অ্যামাউন্ট টু ডিসপোজিশন অফ ইকুইটেবল ইন্টারেস্ট, কারণ ইকুইটেবল ইন্টারেস্ট তো B1 এর কাছে থাকতেছে না, এটা তো B2 এর কাছে চলে যাচ্ছে, এটা ডিসপোজিশন হবে। তারপরে এখানের মধ্যে যদি এরকম হয় যে এস একটা ট্রাস্ট ক্রিয়েট করলো, টিকে লিগ্যাল টাইটেল দিয়ে বললো B1 কে দেওয়ার জন্য টু ইকুইটেবল টাইটেল, আর B1 যেটা করলো যে B2 কে এটা অ্যাসাইন করে দিল, B2 কে এটা অ্যাসাইন করে দিল, অ্যাসাইনমেন্ট, যে B1 বলতেছে যে এটা আমার লাগবে না, এটা B2 কে আমি দিয়ে দিলাম, এটাকে অ্যাসাইনমেন্ট, এখানে এটাও ডিসপোজিশন কেস আছে, প্রথমটার জন্য গ্রে ভার্সেস আইআরসি, সেকেন্ডটার জন্য রি বুচানন কেস, এটাও ডিসপোজিশন। তারপরে থার্ড সিচুয়েশন যদি এরকম হয় যে আমাদের এসটিকে একটা পেইন্টিং ট্রান্সফার করলো, এখন যদি একটা পেইন্টিং ট্রান্সফার করে বা একটা প্রপার্টি ট্রান্সফার করে, এটা যদি অর্ডিনারি পেইন্টিং হয় মার্কেটে অ্যাভেলেবল, আর আরেকটা হতে পারে যে যে পেইন্টিংটা ট্রান্সফার করলো এটা মার্কেটে অ্যাভেলেবল না, এটা ইউনিক, এটা 400 বছর আগের একটা পেইন্টিং। তো যদি এটা যদি মানে অর্ডিনারি পেইন্টিং হয়, যেটা টি বলতেছে B1 কে দেওয়ার জন্য এপ্রিলের 15 তারিখ, তার মানে এখনো কিন্তু সেটলারের কাছে আছে হচ্ছে, মানে সেটলার ট্রাস্টিকে দিছে লিগ্যাল টাইটেল আর ইকুইটেবল ইন্টারেস্টটা বেনিফিশিয়ারির কাছে আছে। এখন B1 যদি কন্ট্রাক্ট করে, এটা হলো কিন্তু কোনো টাকা ছাড়া দিয়ে দিচ্ছে, এটা হলো অ্যাসাইনমেন্ট, আর এখানে যদি B1 B2 এর সাথে চুক্তি করে, কন্ট্রাক্ট করে যে এই পেইন্টিংটা তার কাছে বিক্রি করবে 5,000 পাউন্ডে, এবং এটা অর্ডিনারি ছবি, ইউনিক প্রপার্টি না, পেইন্টিংটা হচ্ছে অর্ডিনারি পেইন্টিং, অর্ডিনারি পেইন্টিংটা সেল করার জন্য কন্ট্রাক্ট করছে। ঠিক আছে, তাহলে এখানে কোর্ট বলবে যে রিটেন ডকুমেন্টস কোথায়, এখানে রিটেন ডকুমেন্টস লাগবে। তাহলে এগুলো হচ্ছে ডিসপোজিশনের কয়েকটা এক্সাম্পল। এটা হচ্ছে অড ট্রেড কেস, অড ট্রেড এন্ড আইআরসি, এটা হচ্ছে গিয়ে তোমার রি বুচানন কেস, আর এটা প্রথমটা হচ্ছে গ্রে ভার্সেস আইআরসি। তাহলে এগুলো হচ্ছে ডিসপোজিশন অফ ইকুইটেবল ইন্টারেস্টের কয়েকটা এক্সাম্পল। আর কোনগুলো ডিসপোজিশন হবে না, কোনগুলো ডিসপোজিশন হবে না, যেমন ধরো এরকম যদি বলে B1 যদি টি কে বলে যে তুমি যেটা করো সেটা হচ্ছে যে আমার যে ইকুইটেবল টাইটেলটা আছে সেটাও B2 কে দিয়ে দাও, আর তোমার যে লিগ্যাল টাইটেলটা আছে এটাও দিয়ে দাও। তার মানে যদি লিগ্যাল টাইটেল ট্রান্সফার করতে বলে, লিগ্যাল টাইটেল ট্রান্সফার করতে বললে এখানে সেকশন 53(1)(c অ্যাপ্লাই করবে না। কেসের নাম হচ্ছে ভ্যান্ডারবল ভার্সেস আইআরসি। লিগ্যাল টাইটেলের ক্ষেত্রে সেকশন 53(1)(c এর কোনো অ্যাপ্লিকেশন নাই, কারণ 53(1)(c তে বলাই আছে ডিসপোজিশন অফ সাবসিস্টিং ইকুইটেবল ইন্টারেস্ট হতে হবে। তারপরে 5 নাম্বার, যদি এরকম হয় যে এক্স ওয়াই কে একটা হর্স দিয়েছিল এবং হর্সটা জেড এর জন্য হোল্ড করতে বলেছিল, একটা হর্স দিয়েছিল, হর্সটা জেড এর জন্য হোল্ড করতে বলছে জেড, এবং বলছে যে মে মাসের 1 তারিখ এটা দেওয়ার জন্য, তার মানে এখন মার্চের 26 তারিখ মে মাসে দিবে, তার মানে ইকুইটেবলটা আছে এখানে। এখন ওয়াই জেড কে জিজ্ঞাসা করলো আপনি কি হর্স নিতে চান, সে বলতেছে না আমার তো হর্স লাগবে না, মে মাসের 1 হর্স আমি রাখবো কোথায়, পালবো কিভাবে, তাহলে এখন তাহলে জিজ্ঞাসা করলো তাহলে কি করব আমরা, তো এটা কি বিক্রি করে দিব, হ্যাঁ, তাহলে ওয়াই জেড এর পারমিশন নিয়ে, মানে ট্রাস্টি বেনিফিশিয়ারির পারমিশন নিয়ে প্রপার্টিটা বিক্রি করে দিল, আর বিক্রি করে দেওয়ার পরে কি করতে হবে, এটা জেড বলে দিছে ওয়াই কে যে বিক্রি করার পরে তোমরা এটা বি কে দিয়ে দিবা। তাহলে যখনই বিক্রি করে ফেলবে হর্সটা তখনই এটা টাকায় কনভার্ট হয়ে গেছে, ধরো 6,000 পাউন্ডে বিক্রি করছে, তাহলে ট্রাস্টি বেনিফিশিয়ারির অনুমতি নিয়ে যদি ট্রাস্ট প্রপার্টি বিক্রি করে দেয়
তাহলে তো আবার এই টাকাটা নিয়ে তো একটা ফ্রেশ ট্রাস্ট হয়ে গেল। আর যদি এটাকে ফ্রেশ ট্রাস্ট হয় তাহলে তো এখানে 53(1)(c অ্যাপ্লাই করবেন। এটা ডিসপোজিশন অফ ইকুইটেবল ইন্টারেস্ট না, এটা নতুন একটা ট্রাস্ট ক্রিয়েট হয়েছে। এটাকে বলা হয় হচ্ছে ভ্যান্ডারবোল্ট 2 কেস। এগুলো ডিটেইল ডিসকাশন ওখানে করা আছে। 6 নাম্বার হচ্ছে গিয়ে সাব ট্রাস্ট। এখন সাব ট্রাস্টের ব্যাপারে ওল্ড ল এবং নিউ ল দুইটা জিনিস আছে। সাব ট্রাস্টে কি ডিসপোজিশন কিনা, আগে বলা হয়তো সাব ট্রাস্ট ডিসপোজিশন। এক্স ওয়াই কে প্রপার্টি দিল জেড কে দেওয়ার জন্য, তাহলে এক্স ওয়াই কে বলতেছে হচ্ছে যে তোমাকে আমি একটা বাড়ি ট্রান্সফার করতেছি, একটা হাউস, এটার যে ভাড়াটা আসবে এই ভাড়াটা প্রতি মাসে তুমি জেড কে দিবা, ইকুইটেবল ইন্টারেস্টে জেড কে দিবা। তাহলে বাড়িটা ট্রান্সফার করা আছে ওয়াই এর নামে আর এটা জেড কে দিতে বলছে। এখন জেড বলতেছে যে এই বাড়ি ভাড়ার টাকা যেটা আমি 2023 থেকে রিসিভ করতেছি, আমার বাড়ি ভাড়ার টাকার আর দরকার নাই, আমার নিজেরই ইনকাম আছে, আমি এখন থেকে এই বাড়ি ভাড়াটা হোল্ড করব হচ্ছে পি এর জন্য। তাহলে অলরেডি দেয়ার ইজ এ ট্রাস্ট, এক্স সেটলার, ওয়াই ট্রাস্টি, জেড বেনিফিশিয়ারি। আবার এখন জেড বলতেছে যে সে হোল্ড করবে হচ্ছে পি এর জন্য। তাহলে জেড এখানে ক্রিয়েট করলো হচ্ছে একটা সাব ট্রাস্ট। জেড ক্রিয়েট করলো হচ্ছে একটা সাব ট্রাস্ট। ঠিক আছে, জেড একটা সাব ট্রাস্ট ক্রিয়েট করলো, কারণ সে তো নিজেই বেনিফিশিয়ারি। সে হচ্ছে বি1, সে একটা সাব ট্রাস্ট ক্রিয়েট করছে কার জন্য, সে বলতেছে সে হোল্ড করবে হচ্ছে ফর পি মানে বি2। তাহলে সে উপরে একটা ট্রাস্ট, মেইন ট্রাস্টের আন্ডারে, হ্যাঁ মেইন ট্রাস্টের আন্ডারে একটা সাব ট্রাস্ট ক্রিয়েট করছে। তাহলে সাব ট্রাস্টের ক্ষেত্রে আগে যে লটা ছিল সেটা হচ্ছে যে আমরা দেখতাম সাব ট্রাস্টের ক্ষেত্রে যে এখানে বেনিফিশিয়ারি যে সাব ট্রাস্টটা তৈরি করেছে তার ভূমিকাটা কি অ্যাক্টিভ থাকলো না প্যাসিভ থাকলো। মানে যদি জেড অন্য কাউকে বলতো, ফর এক্সাম্পল জেড যদি বলতো যে আরেকটা বাইরের লোককে, জেড যদি কিউ কে বলতো যে তুমি পি এর জন্য হোল্ড করবা, তাহলে জেড এর রোলটা হয়ে যেত হচ্ছে প্যাসিভ, কারণ জেড সিনের বাইরে চলে গেছে। আর জেড যদি বলে যে আমি হোল্ড করব পি এর জন্য, তাহলে তার রোলটা হচ্ছে অ্যাক্টিভ। তাহলে সাব ট্রাস্টের ক্ষেত্রে আগে দেখা হইতো যে হোয়াট ইজ দ্য রোল অফ তোমার বি1, মানে মেইন ট্রাস্টে যে বেনিফিশিয়ারি তার রোলটা কি, অ্যাক্টিভ না প্যাসিভ, এটা দেখে আগে ডিসাইড করা হইতো। গ্রেঞ্জ ভার্সেস উইলবার ফোর্স এবং রি ল্যাশমার্ক, এগুলো হচ্ছে পুরাতন কেসেস। গ্রেঞ্জ ভার্সেস উইলবার ফোর্স এবং হচ্ছে ল্যাশমার্ক কেসগুলো হচ্ছে ওল্ড কেসেস। কিন্তু নতুন কেসে যেটা বলতেছে সেটা হচ্ছে অ্যাক্টিভ প্যাসিভ ডিস্টিংশনটা আর্টিফিশিয়াল। নেলসন এন্ড গ্রিনিং কেসে বলতেছে হচ্ছে যে অ্যাক্টিভ প্যাসিভের কোনো পার্থক্য করার প্রয়োজন নাই, এবং সাবট্রাস্টি কখনোই প্যাসিভ না, সে অলওয়েজ অ্যাক্টিভ। সুতরাং এখানে কোনো ডিসপোজিশন হচ্ছে না, ইট উইল নট অ্যামাউন্ট টু ডিসপোজিশন। প্রপার্টি এই জেড এর কাছেই আছে, এখানে কোনো ডিসপোজিশন হবে না, সুতরাং এখানে রিটার্ন ডকুমেন্টস লাগবে না। খেয়াল রাখবা যে ডিসপোজিশন অফ ইকুইটেবল ইন্টারেস্ট যদি হয় তাহলে কিন্তু রিটেন ডকুমেন্টস লাগবে, রিটেন ডক রিকোয়ার্ড। আর যদি নো ডিসপোজিশন হয় তাহলে কিন্তু হচ্ছে নো রিটেন ডকুমেন্ট রিকোয়ার্ড। তাহলে এইসব ক্ষেত্রে রিটেন ডকুমেন্টসটা লাগবে না। আচ্ছা, তাহলে 6 নাম্বার পর্যন্ত আমরা দেখে ফেললাম। 7 নাম্বার সিচুয়েশন, 7 নাম্বার সিচুয়েশন যেটাকে ডিসপোজিশন কিনা। 7 নাম্বার সিচুয়েশন হচ্ছে যে তোমার যদি কন্ট্রাক্ট হয়, এস যদি টিকে বলে যে একটা পেন্টিং দেওয়ার পরে যে পেন্টিংটা তুমি কিন্তু অবশ্যই বি1 কে দিবা মে মাসের 1 তারিখে, আর বি1 চুক্তি করছে পেন্টিংটা বিক্রি করে দিবে হচ্ছে টু বি2, কন্ট্রাক্ট হয়ে গেছে। কিন্তু এখানে এই পেন্টিংটা হচ্ছে ইউনিক প্রপার্টি, এখানে এই পেন্টিংটা হলো ইউনিক, পেন্টিং হচ্ছে ইউনিক প্রপার্টি। হ্যাঁ ইউনিক প্রপার্টি, এই পেন্টিংটা হচ্ছে 1668 সালের একটা পেন্টিং, এটা মার্কেটে পাওয়া যাবে না। এখানে কোর্ট বলবে যে রিটার্ন ডকুমেন্টস লাগবে না, কারণ বি1 যখনই প্রমিস করবে বি2 কে যেটা সে বিক্রি করবে,
যেহেতু ইউনিক প্রপার্টি তাকে বিক্রি করতেই হবে, এখানে সাথে সাথে একটা কনস্ট্রাকটিভ ট্রাস্ট অ্যারাইজ করবে। সুতরাং এখানে রিটার্ন ডকুমেন্টস লাগবে না, ইট ইজ নট ডিসপোজিশন। এখানে ইকুইটেবল টাইটেলটা তোমার মানে ট্রান্সফার হলেও রিটার্ন ডকুমেন্টস লাগবে না, বিকজ এখানে অ্যারাইজ করবে হচ্ছে একটা কনস্ট্রাকটিভ ট্রাস্ট। কারণ ইউনিক প্রপার্টির ক্ষেত্রে ড্যামেজেস দিলে কাজ হবে না, আর এখান থেকে উইথড্র করার কোনো উপায় নেই। সো এখানে অ্যারাইজ করবে হচ্ছে একটা কনস্ট্রাকটিভ ট্রাস্ট অট্রেড কেস এবং হচ্ছে গিয়ে তোমার নিভিল অ্যান্ড উইলসন কেস। আর দুইটা দেখলে তো চ্যাপ্টারই শেষ হয়ে যাবে, সেটা হচ্ছে 8 আর 9। 8 আর 9 যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমার ডিসক্লেইমার। ডিসক্লেইমার এবং লাস্টেরটা হচ্ছে সারেন্ডার। ডিসক্লেইমার এবং সারেন্ডার কি ডিসপোজিশন অফ ইকুইটেবল ইন্টারেস্ট কিনা? ডিসক্লেইমার সারেন্ডার দুইটাই হচ্ছে ডিসপোজিশন অফ ইকুইটেবল ইন্টারেস্ট। ডিসক্লেইমার মানে হচ্ছে এক্স ওয়াই কে লিগ্যাল টাইটেল দিয়ে বলছে একটা গাড়ির ট্রান্সফার করে বলছো তুমি এটা কিন্তু জেড কে অবশ্যই দিবা, এবং জেড কে দিবা কবে? তোমার 3 মাস পরে। এখন জেড বলতেছে ওয়াই কে যে আমার গাড়ি লাগবে না, সে বলতেছে আমার গাড়ির দরকার নেই, তার মানে সে গাড়ি মে মাসে নিবে না, সে বলে দিচ্ছে আগে থেকেই। তার মানে সে প্রপার্টিটা ডিসক্লেইম করলো। কিন্তু কোর্ট বলছে যে এই যে ডিসক্লেইম সে করলো, সে যে বলতেছে লাগবে না, এই ডিসক্লেইমার যদি ওরাল হয় তাহলে এটা ভয়েড হয়ে যাবে। কারণ সে যদি পরবর্তীতে বলে যে না আমি তো বলি নাই, আমি বলছি আমার গাড়ি লাগবে, এটা রিটেন ডকুমেন্টস কোথায়? তাহলে ডিসক্লেইমার যদি ওরাল হয় তাহলে এটা ভয়েড হয়ে যাবে। ডিসক্লেইমারটা অবশ্যই ইন রাইটিং লাগবে। ডিসক্লেইমারটা যদি ইন রাইটিং থাকে তাহলে এটা ভ্যালিড হবে, কিন্তু ডিসক্লেইমার ওরাল হলে এটা ভয়েড হয়ে যাবে। তার মানে ডিসক্লেইমার ইজ এ ডিসপোজিশন। আর সারেন্ডার, এক্স ওয়াই কে একটা গাড়ি দিয়ে বলছে যে এই গাড়িটা তুমি 5 বছর জেড কে ব্যবহার করতে দিবা। 5 বছর, হ্যাঁ, 2020 সালে দিছে 25 সাল পর্যন্ত। 2024-এর মার্চে এসে জেড বলতেছে আমার আর গাড়িটা লাগবে না। তার মানে সে অলরেডি ইকুইটেবল টাইটেলটা রিসিভ করেছিল, 2020 থেকে 24 পর্যন্ত ব্যবহার করছে, কিন্তু এখন সে এটা ফেরত দিতে চায়। এখন এটা যদি সে ওরালি বলে তাহলে তো সমস্যা, কারণ যদি ওরালি মার্চ মাসে দিয়ে দিল, আবার জুনে গিয়ে বলতেছে আমার গাড়ি লাগবে, তাহলে তো ওয়াই এখন বিপদে পড়ে যাবে ট্রাস্টি। এই জন্য বলতেছে সারেন্ডারও হতে হবে হচ্ছে ইন রাইটিং, মানে সারেন্ডার ইজ অলসো ডিসপোজিশন। তাহলে এই 9টা সিচুয়েশন পড়ে ফেললে আমাদের কিন্তু 53(1)(b) এবং 1(c) এর বাইরে আর কোনো সিচুয়েশন নাই। এই হচ্ছে 9টা সিচুয়েশন। বুঝে গেছে জিনিসটা? তাহলে এখন তুমি এটা স্লাইড থেকে পড়তে হবে, স্লাইড থেকে জাস্ট রিডিং করে ফেলবা। যেটা আমরা বলছি প্রথমে দেখতে হবে সেকশন 53(1)(c) তে কি লেখা আছে, কখন অ্যাপ্লাই করে। ডিসপোজিশন অফ ইকুইটেবল ইন্টারেস্টের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে, ফ্রেশ ট্রাস্টের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করে না। তাহলে এটা তুমি ভালো মতো পড়বা যে হোয়াট ইজ মেনশন ইন সেকশন 53(1)(c). এটার পারপাসটা হচ্ছে যে তোমার ফ্রড হইতে পারে না হইলে, কারণ B1 যদি B2 কে ট্রান্সফার করে আর রিটেন ডকুমেন্টস না থাকে তাহলে এখানে চূড়ান্ত পরিমাণে ফ্রড হওয়ার সম্ভাবনা থাকে। ফ্রডটাকে প্রিভেন্ট করার জন্য ট্রাস্টের কাজ সহজ করার জন্য করা হয়েছে, এবং এটা কমপ্লাই না করলে ট্রাস্টটা ভয়েডই হয়ে যাবে। এটা অ্যাপ্লাই করে যে ট্রাস্ট প্রপার্টি হতে হবে সাবসিস্টিং ইকুইটেবল ইন্টারেস্ট। এটা ল্যান্ডেরও হতে পারে, আবার পার্সোনাল প্রপার্টিরও হতে পারে। যে কোনো প্রপার্টির এক্সিস্টিং ইকুইটেবল ইন্টারেস্ট ট্রান্সফারের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই হবে। রাইটিং যে কোনো ফরম্যাটে রাইটিং হতে পারে, এটা সাদা কাগজে হতে পারে, স্ট্যাম্প পেপারে হতে পারে, ইমেইলে হতে পারে। রাইটিং ক্যান টেক ভেরিয়াস ফর্ম, তবে সিগনেচারটা থাকতে হতে হবে সেটলার অথবা তার এজেন্টের সিগনেচারও চলবে। আর ডিসপোজিশন মানে কি, এটা হচ্ছে আমাদের মেইন ফোকাস। মেইন ফোকাসটা হচ্ছে কি অন ডিসপোজিশন। খেয়াল রাখবো যে মেইন ফোকাসটা হচ্ছে আমাদের এই ডিসপোজিশন জিনিসটার উপরে আমাদের মেইন ফোকাসটা রাখতে হবে, যে হোয়াট ইজ ডিসপোজিশন। রিকোয়ারমেন্টস গুলো তো পড়বাই, রিকোয়ারমেন্টস গুলো তো সহজ, মেইন হচ্ছে ডিসপোজিশন কি। ডিসপোজিশনের একটা ডেফিনেশন দেওয়া ছিল টিমসন কেসে, বাট এটা পার্শিয়াল ডেফিনেশন এবং এটা একুরেট না।
তারপরে তুমি সিচুয়েশনগুলো পড়বা, ওয়ান বাই ওয়ান সিচুয়েশন, অ্যাসাইনমেন্ট কি ডিসপোজিশন অবশ্যই এটা ডিসপোজিশন। তারপরে হচ্ছে যদি বেনিফিশিয়ারি ট্রাস্টিকে বলে শুধু ইকুইটেবল টাইটেলটা দিতে, এটাও ডিসপোজিশন, গ্রে ভার্সেস আইআরসি। তারপরে যদি লিগ্যাল টাইটেলটা দিয়ে দিতে বলে তাহলে এটা ডিসপোজিশন না, ভ্যান্ডারবেল আইআরসি, কারণ লিগ্যাল টাইটেল চলে গেলে তো এখানে 53(1)(c এর কোনো অ্যাপ্লিকেশন থাকবে না, এটা তো শুধু অ্যাপ্লাই করে ইকুইটেবল ইন্টারেস্ট ট্রান্সফারের ক্ষেত্রে। তারপরে যদি সিচুয়েশনটা এরকম হয় যে যদি ট্রাস্টি বেনিফিশিয়ারির পারমিশন নিয়ে নতুন একটা ট্রাস্ট ক্রিয়েট করে, তাহলে এটা ডিসপোজিশন হবে না, এটা তো ফ্রেশ ট্রাস্ট, নিউ ট্রাস্ট, এটার জন্য সেকশন 53(1)(c ডাজ নট অ্যাপ্লাই, এটা হচ্ছে ভ্যান্ডারেবল 2। আর ওরাল কন্ট্রাক্ট যদি করে, এটা দুই পাশেই আমরা লিখছি, কিন্তু ওরাল কন্ট্রাক্টের ক্ষেত্রে দুই পাশেই লেখা আছে। কন্ট্রাক্ট যদি হয়, তুমি দেখবা যে প্রপার্টিকে অর্ডিনারি প্রপার্টি কিনা, হ্যাঁ অর্ডিনারি প্রপার্টি যদি হয়, ইফ ইট ইজ অর্ডিনারি প্রপার্টি যদি হয়, মানে যেটা মার্কেটে অ্যাভেলেবল ইন মার্কেট, অর্ডিনারি প্রপার্টি নিয়ে যদি হয় তাহলে এটা ডিসপোজিশন হবে। আর যদি ইউনিক প্রপার্টি নিয়ে হয় তাহলে এটা ডিসপোজিশন হবে না। তাহলে অর্ডিনারি এবং ইউনিক মানে যেটা মার্কেটে মানে 100 বছর আগের গাড়ি, 100 বছর আগের পেন্টিং, 200 বছর আগের ফার্নিচার, 400 বছর আগে তোমার মানে আমরা বলতে পারি যে বুকস, হ্যাঁ এগুলো হচ্ছে কি ইউনিক প্রপার্টি। এগুলোর ক্ষেত্রে রিটার্ন ডকুমেন্টস লাগবে না, ফর্মালিটিস ডাজ নট অ্যাপ্লাই। কিন্তু যদি অর্ডিনারি প্রপার্টি হয় তাহলে অবশ্যই রিটার্ন ডকুমেন্টস লাগবে, নিভিল এন্ড উইলসন এবং অট্রেট এন্ড আইআরসি কেস। তারপরে তো শুধু থাকে হচ্ছে ডিক্লারেশনের সেলফ অ্যাজ ট্রাস্টি, মানে এটাকে আমরা বলি হচ্ছে তোমার সাবট্রাস্টের ক্ষেত্রে ওল্ড ল আছে, এটা হচ্ছে ওল্ড ল, এই যে গ্রেঞ্জ অ্যান্ড উইলবারফোর্স এবং রি ল্যাশমার্ক। আর নিউ কেস হচ্ছে এখন নেলসন এন্ড গ্রিনিং বলছে সাবট্রাস্টে কখনোই ডিসপোজিশন হয় না। আর ডিসক্লেমার অবশ্যই ডিসপোজিশন, কেসের নাম হচ্ছে রি স্ট্রেটন। আর এই কেসটা ফলো করা হয় না, সেটা হচ্ছে রি প্যারাডাইস মোটরস, সারেন্ডার অবশ্যই ডিসপোজিশন। এই হচ্ছে আমাদের তোমার মানে ফর্মালিটিজের পিকিউর জন্য আমাদের যা যা লাগবে, দেখো তো গ্রুপে আমি বোর্ডে লেখাগুলো দিয়েছি, দেখো তো গেছে কিনা, বোর্ডে যে লেখাগুলো লেখা ছিল এটাই কি গেছে না অন্য লেখা চলে গেছে, একটু দেখো তো। পাইছো সবাই? আচ্ছা, তাহলে এখন আমাদের মানে 53(1)(b এবং 1(c) এর আমরা ফর্মালিটিজের ইয়েটাও দেখলাম, কি জানি বলে তোমার স্লাইড আমরা দেখলাম, রেকর্ডিংটা দেখে ফেলবা যদি দরকার হয়। আর এখন ফরম্যাট অ্যান্সারটা তোমার অনেক কাজে লাগবে, কারণ এখানে যতগুলো সিচুয়েশন হতে পারে ফর্মালিটিজের, 53(1)(c) নিয়ে যেগুলো হতে পারে, 53(1)(c) বড় যোগ কি হতে পারে, একটা হতে পারে হচ্ছে সাবট্রাস্ট, হ্যাঁ সাবট্রাস্ট, ওই 9টার বাইরে তো কোনো সিচুয়েশন নাই, তাহলে সাবট্রাস্ট। তারপরে হচ্ছে গ্রে ভার্সেস আইআরসি, তারপরে এটা হতে পারে হচ্ছে গিয়ে ভ্যান্ডারবেল এন্ড আইআরসি। তারপর ওরাল কন্ট্রাক্ট হতে পারে কি কি নিয়ে, ধরো যে পাবলিক কোম্পানির শেয়ার নিয়ে হলে অর্ডিনারি প্রপার্টি, আর যদি
এটা প্রাইভেট কোম্পানির শেয়ার হয় তাহলে এটা তো হচ্ছে ইউনিক প্রপার্টি, কারণ প্রাইভেট কোম্পানি তো শেয়ার মার্কেটে অ্যাভেলেবল না। তারপরে হচ্ছে এটা হচ্ছে ডিসক্লেইমার। ডিসক্লেইম যদি করে তাহলে কি হবে, আর প্রপার্টি একবার রিসিভ করছে তারপরে আবার ফেরত দিচ্ছে, সারেন্ডার করলে কি হবে, ঠিক আছে। আর হলো B1 ডাইরেক্টেড ইউ ওয়ান্ট টু সেল দ্য শেয়ারস, মানে শেয়ারগুলো বিক্রি করে আবার নতুন প্রপার্টি, তাহলে সেটা হচ্ছে তোমার ভেন্ডারেবল টু। এর বাইরে তো কোনো সিচুয়েশন নাই। তাহলে এখানে হচ্ছে গিয়ে তোমার এই সিচুয়েশনগুলো যদি আসে তাহলে পরীক্ষার সময় কিভাবে তুমি ইন্ট্রোডাকশন দিবা, যে দিস কোয়েশ্চেন ডিলস উইথ তোমার ফর্মালিটিস রিলেটিং টু ট্রাস্ট, তারপরে ট্রাস্ট প্রপার্টি, মানে পার্সোনাল প্রপার্টি হলে ফর্মালিটি লাগবে না, কখন ফর্মালিটি লাগবে যদি ল্যান্ড হয় এবং সাবসিস্টিং ইকুইটেবল ইন্টারেস্ট হয়। তারপরে 53(1)(c) একটু ডিসকাস করবে যে এখানে কি বলা আছে, রিকোয়ারমেন্টস কি। অপশনাল প্যারাগ্রাফ দিলে পারো, না দিলেও কোনো অসুবিধা নাই। তারপরে এই প্রত্যেকটা সিচুয়েশনের জন্য পরীক্ষায় আসলে কিভাবে তুমি লিখবা এটাও লিখে দেওয়া আছে। সাব ট্রাস্ট আসলে তুমি কিভাবে লিখবা, যে বলবা যে এটা একটা সাব ট্রাস্ট সিচুয়েশন। সাব ট্রাস্টের ক্ষেত্রে ওল্ড ল কি ছিল, রেঞ্জ এবং লেশমার কেস। তারপর সাব ট্রাস্টের ক্ষেত্রে নতুন ল কি আসছে, নিউ ল কি আসছে, অপোজিং ভিউ, নেলসন এন্ড গ্রিন, পুরোটা লেখা আছে। তারপরে হচ্ছে গ্রে ভার্সাস আইআরসি সিচুয়েশন যদি আসে, মানে বেনিফিশিয়ারি যদি ট্রাস্টিকে বলে যে শুধুমাত্র ইকুইটেবল ইন্টারেস্ট ট্রান্সফার করার জন্য, তাহলে তুমি বলবা যে এটা ডিসপোজিশন হবে এবং এখানে অবশ্যই রিটার্ন ডকুমেন্টস লাগবে। ওরালি ইনস্ট্রাকশন দিলে হবে না, রিটার্ন ডকুমেন্টস রিকোয়ার্ড। আর যদি শুধু লিগ্যাল টাইটেল ট্রান্সফার করে দিতে বলে তাহলে পরীক্ষার সময় কিভাবে লিখবা, যে লিগ্যালটাই যদি ট্রান্সফার করে দিতে বলে, লিগ্যাল ইকুইটেবল বোথ, বিশেষ করে লিগ্যালটা হলেই হবে। লিগ্যাল বললে এখানে আর রিটেন ডকুমেন্টস লাগবে না, কেসের নাম হচ্ছে ভ্যান্ডারবেল এন্ড আইআরসি, ঠিক আছে। এটা ওরালি বললেও এটা ভ্যালিড হবে। তারপর যদি কন্ট্রাক্ট করে, কন্ট্রাক্ট করলে এটা কি ইউনিক প্রপার্টি মার্কেটে অ্যাভেলেবল নাকি না, এটা তোমার মানে মানে অর্ডিনারি প্রপার্টি মার্কেটে অ্যাভেলেবল নাকি না এটা তোমার ইউনিক প্রপার্টি মার্কেটে অ্যাভেলেবল না, এটা খেয়াল রাখতে হবে। যে কন্ট্রাক্ট যদি করে থাকে, কন্ট্রাক্ট করলে আমরা দেখবো যে এটা কি অর্ডিনারি প্রপার্টি নাকি না ইউনিক প্রপার্টি। ইউনিক প্রপার্টি হলে রিটার্ন ডকুমেন্টস লাগবে না, বাট অর্ডিনারি প্রপার্টি হলে রিটার্ন ডকুমেন্টস লাগবে। তারপর ডিসক্লেমার অবশ্যই ডিসপোজিশন, যদিও রিপ্যারাডাইস মোটরস কেসে বলছে ডিসপোজিশন না, বাট স্টেটন কেসে বলছে এটা ডিসপোজিশন, এটাই কারেক্ট। সারেন্ডার অবশ্যই ডিসপোজিশন, কারণ আমি তো রিসিভ করার পরে আবার ফেরত দিচ্ছি ইকুইটেবল ইন্টারেস্ট। আর যদি ট্রাস্টি বেনিফিশিয়ারির অনুমতি নিয়ে ট্রাস্ট প্রপার্টি বিক্রি করে নতুন একটা ট্রাস্ট ক্রিয়েট করে ফর বেনিফিশিয়ারি টু, তাহলে এটা হচ্ছে রিভেন্ডারেবল টু সিচুয়েশন। আর 53(1)(b) এর উপরে শুধু দুইটা প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে এ নিজেই বলতেছে যে সে প্রপার্টি হোল্ড করবে হচ্ছে ফর বি, সে একটা জমি হোল্ড করবে ফর বি, এটা হচ্ছে টু পার্টি সিচুয়েশন। আর আরেকটা আসতে পারে হচ্ছে গিয়ে থ্রি পার্টি সিচুয়েশন। এ বলতেছে হচ্ছে বি কে যে তোমাকে আমি একটা জমি দিচ্ছি, ওরালি বলতেছে বি যেন একটা সি এর জন্য হোল্ড করে। তাহলে ল্যান্ড নিয়ে দুইটা সিচুয়েশনের বাইরে সিচুয়েশন নাই, একটা হচ্ছে থ্রি পার্টি সিচুয়েশন আর একটা হচ্ছে টু পার্টি সিচুয়েশন, ঠিক আছে। এ কনভেইস হিজ ল্যান্ড টু বি ওরালি ডিক্লেয়ারিং টু হেল্ড ইট ফর এ, তাহলে এ বি এর কাছে জমি ট্রান্সফার করে কনভেইস হিজ ল্যান্ড টু বি ওরালি ডিক্লেয়ারিং ইট টু হেল্ড ফর এ, এবং বি কে বলছে যে তুমি এটা আমার জন্য হোল্ড করবা। এটা হলো টু পার্টি সিচুয়েশন। আরেকটা হচ্ছে থ্রি পার্টি সিচুয়েশন, হচ্ছে গিয়ে তোমার এ বি কে ল্যান্ড ট্রান্সফার করছে, এটা সি কে দিতে বলছে। এই দুইটা সিচুয়েশনের বাইরেতে কোনো সিচুয়েশন নাই। যদি টু পার্টি সিচুয়েশন হয়, যদি টু পার্টি সিচুয়েশন হয় তাহলে তুমি প্রথমে বলবা যে এ যদি তার জমি বি কে ট্রান্সফার করে বি কে দিয়ে বলায় যে বি এর জন্য হোল্ড করবে, তাহলে যেহেতু ওরালি বলছে সুতরাং বি তো এটা হোল্ড করতে বাধ্য না। কিন্তু এ যদি তার জমি ফেরত চায় তাহলে সে রসফোকাল প্রিন্সিপালের উপর রিলাই করতে পারে, আবার রসফোকালটার পাশাপাশি সে রেজাল্টিং ট্রাস্টের উপরও রিলাই করতে পারে, আবার সে চাইলে কনস্ট্রাকটিভ ট্রাস্টের উপর রিলাই করতে পারে ব্যানিস্টার কেস অনুযায়ী। আর এ যদি বি কে ট্রান্সফার করে সি এর জন্য হোল্ড করতে বলে, আর
বি যদি সি কেও দিচ্ছে না, আবার এখন এ কেও দিচ্ছে না, এ তার প্রপার্টি ফেরত পাওয়ার জন্য বি এর কাছ থেকে সে রিলাই করবে রসফোকাল প্রিন্সিপালের উপরে না, এখানে সে রিলাই করবে হচ্ছে রেজাল্টিং ট্রাস্টের উপরে, যে তোমাকে তো আমি জমি দিছিলাম, তুমি তো আমার কোনো টাকা পয়সাও দাও নাই, প্লাস তোমাকে আমি গিফট হিসেবেও দেইনি, রেজাল্টিং ট্রাস্ট। আর আমি তো সি কে দিতে বলেছিলাম, বাট এটা তো আমি ওরালি বলার কারণে এটা আনএনফোর্সেবল হয়ে গেল। আর তুমি এখন জমিটা রাখলে ভাই এটা আনকনশনেবল হবে, আনজাস্ট এনরিচমেন্ট হবে কনস্ট্রাকটিভ ট্রাস্ট। সো এখানে একদম সহজ, তোমার মানে সিচুয়েশন গুলা সহ দেওয়া আছে ফরম্যাট অ্যান্সারে। এখন তারপরের স্টেপটা তোমার হবে কোনটা, যে এসএ কোশ্চেনটা আমি প্রিপেয়ার করে ফেললাম কিনা, ঠিক আছে, এসএ কোশ্চেনটা আমার তৈরি করা আছে কিনা, ফর্মালিটিজের যে এসএটা 53, এসএটা একটা অ্যাঙ্গেল 53(1)(b) 1(c) কখন অ্যাপ্লাই করে কখন অ্যাপ্লাই করে না, এটা তুমি মানে একাডেমিক ওপিনিয়ন সহ অনেক কিছু এখানে দিয়ে দেওয়া আছে, একটু সময় নিয়ে 2 ঘন্টা বসলে তুমি এসেটা সুন্দর করে তৈরি, অনেকগুলো একাডেমিক ওপিনিয়ন, দরকার লাগলে আরো একাডেমিক ওপিনিয়নও দেওয়া যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফর্মালিটিজের এসে। আর আমরা দেখে ফেললাম হচ্ছে ফর্মালিটিজের তোমার পিকিউর কিভাবে ফরম্যাট হয়, এগুলো আমি সব এখন করে দেই। আর স্লাইড তো আমরা দেখিয়ে ফেলছি, যেগুলো হয়ে গেছে সেগুলো ক্রস করে দেই। খান এন্ড মাহমুদও আমরা দেখে ফেললাম। এখন আমাদের লাস্ট পার্ট যেটা থাকে সেটা হচ্ছে যে কয়েকটা কোয়েশ্চেন আমাদেরকে সলভ করতে হবে, 6-7টা কোয়েশ্চেন। এখন আমি হোমওয়ার্ক হিসেবে 2টা কোয়েশ্চেন দিয়ে দিব। একটা হচ্ছে 2023 এর জোন বি, মানে একদম রিসেন্ট প্রশ্নটা যেটা মে মাসের, এটার কোয়েশ্চেন নাম্বার 5। আর হচ্ছে 2023 এরই আর একটা প্রশ্ন আছে সম্ভবত 2022 এর, হচ্ছে জোন এ কোয়েশ্চেন নাম্বার 5। এই 2টা হোমওয়ার্ক হিসেবে থাকবে। আমরা যে টাইমটা বাকি আছে এই টাইমটাতে আমরা দেখি যে আমরা একদম ফুল অ্যান্সার করা 2টা কোয়েশ্চেন আমরা দেখতে পারি কিনা। আমার মনে হয় যে একটা জিনিস করলে ভালো হবে, সেটা হলো এই কোয়েশ্চেনটা করার আগে আমরা এই 2 নাম্বার কোয়েশ্চেনটা আগে করে আসি। কোয়েশ্চেন নাম্বার 2টা আমরা আগে করে ফেলি, 5 মিনিট করে ফেলি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। কনসিডার দ্য এফেক্ট অফ দ্য ফলোইং অ্যাক্টস। এক্সামিনার বলতেছে যে এগুলার এফেক্টটা কি হবে। এ কনভেজ ল্যান্ড টু বি, তাহলে এ জমি একটা বি কে ট্রান্সফার করছে, orally declaring that it is to be held on trust for A, তাহলে এ বি কে জমি ট্রান্সফার কিন্তু করে দিছে, আর এ বি কে ওরালি বলছে তুমি কিন্তু ভাই জমিটা আমার জন্যই হোল্ড করবে, তাহলে ট্রাস্ট প্রপার্টি ল্যান্ড। আর হচ্ছে সি কনভেড ল্যান্ড টু ডি, ওরালি ডিক্লেয়ারিং, ওরালি বলছে ডি কে তুমি এটা হোল্ড করবা হচ্ছে ফর ই, অন ট্রাস্ট ফর ই। এফ এ বেনিফিশিয়ারি অফ এ ট্রাস্ট অফ শেয়ার্স, এফ হচ্ছে নিজেই বেনিফিশিয়ারি অফ এ ট্রাস্ট অফ শেয়ার্স, তার মানে নিশ্চয়ই একটা ট্রাস্টি আছে, আর এফ হচ্ছে বেনিফিশিয়ারি। ওরালি ডাইরেক্ট দ্য ট্রাস্টি, ট্রাস্টিদেরকে ওরালি বলতেছে টু হোল্ড দ্য শেয়ার্স অন ট্রাস্ট ফর জি, তোমরা এখন আমার জন্য হোল্ড না করে জি এর জন্য হোল্ড করবে। এইচ এ বেনিফিশিয়ারি অফ এ ট্রাস্ট অফ শেয়ার্স, এইচ হচ্ছে বেনিফিশিয়ারি বি1, সে তার কাছে ইকুইটেবল টাইটেল আছে। ওরালি ডিক্লেয়ার্স হি হোল্ডস হিজ ইন্টারেস্ট অন ট্রাস্ট ফর আই, সে বলতেছে যে আমি আয়ের জন্য এটা হোল্ড করবো এখন। তাহলে আমরা কিভাবে অ্যান্সার করবো এই কোয়েশ্চেনটা? তাহলে আমরা বলে দিব যে এই কোয়েশ্চেনটা যেহেতু ফর্মালিটিস নিয়ে আসছে, এখানে তো ইন্টেনশন, সাবজেক্ট ম্যাটার, অবজেক্ট এগুলো নিয়ে কোনো আনসার্টিনিটি নাই। আবার এখানের মধ্যে কনস্টিটিউশন নিয়েও কোনো সমস্যা নাই, কারণ লিগ্যাল টাইটেল ট্রান্সফার হয়নি এরকম তো কিছু না। এখানে সবগুলোই হচ্ছে ফর্মালিটি রিলেটেড। প্রথম 2টা হচ্ছে ল্যান্ড সংক্রান্ত, এই জন্য এটা হচ্ছে সেকশন 53(1)(b), আর পরের 2টা হচ্ছে সেকশন 53(1)(c) সংক্রান্ত। তাহলে আমরা এক্সামিনারকে প্রথমে বলে দিব যে দ্য গিভেন কোয়েশ্চেন ডিলস উইথ ফর্মালিটিস 53(1)(b) এবং 1(c) রিলেটেড। তুমি চাইলে একটু এক্সপ্লেন করতে পারো।
এখন এ সিচুয়েশনটা যেটা কি ছিল, যে এ বি কে জমি ট্রান্সফার করে বি কেই বলছে যেন এটা এর জন্য হোল্ড করে। তাহলে এখানে আমাদের বি কি এর জন্য হোল্ড করতে বাধ্য কিনা? তুমি বলবা যে না, বাধ্য না, যেহেতু ট্রাস্ট প্রপার্টি হচ্ছে ল্যান্ড, আর এ যেহেতু এটা বি এর কাছে ট্রান্সফার করে দিয়েছে, সুতরাং বি এটা এর জন্য হোল্ড করতে বাধ্য না। বিকজ 53(1)(b) তে বলতেছে এনি ট্রাস্ট রিলেটিং টু ল্যান্ড মাস্ট বি এভিডেন্সড বাই সাম কাইন্ড অফ রাইটিং। এখানে তো এ যে বি কে বলছে এটার তো কোনো ওরাল ডকুমেন্টস নাই, রিটেন ডকুমেন্টস নাই, সুতরাং বি এর এটা এর জন্য হোল্ড করা লাগবে না। এই ট্রাস্টটা হয়ে যাবে হচ্ছে আনএনফোর্সিয়েবল। এখানে রিটেন ডকুমেন্টস দরকার ছিল, ঠিক আছে। দেয়ারফর এজ ওরাল ডিক্লারেশন টু বি ইজ আনএনফোর্সিয়েবল। তারপরে সাথে সাথে তোমার কাজ কি হবে? এক্সেপশন অ্যাপ্লাই করা, যে আমরা কি এক্সেপশন অ্যাপ্লাই করতে পারি কিনা। এক্সেপশন অ্যাপ্লাই আমরা এইভাবে করতে পারি, যে আমরা এক্সাম্পল দিছিলাম, এ তার একটা জমি বি কে ট্রান্সফার করছে, বলছে আমি ফ্রান্সে যাচ্ছি, ফ্রান্স থেকে আসার পরেই কিন্তু তুমি আমার দিয়ে দিবা। সে বলছে আপনি কোনো চিন্তাই করেন না, আপনি একদিকে ফ্রান্স থেকে ল্যান্ড করবেন, আরেকদিকে জমির দলিল আপনাকে আমি ট্রান্সফার করবো। কিন্তু পরে শেয়ার করতেছে না, বলতেছে ডিক্লারেশন তো ওরাল ছিল। তাহলে কোর্ট বলবে যে বি, তুমি তো এখানে স্ট্যাচুটকে ইউজ করতেছে অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট অফ ফ্রড, যে স্ট্যাচুটটা ফ্রড প্রিভেন্ট করার জন্য আসছে, এটাই তুমি ইউজ করতেছে অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট, এটা তো করতে আমরা দিব না। আমরা ওই এর যে ওরাল স্টেটমেন্টটা এটাই কোর্টে গ্রহণ করে নিব, রসফোকাল কেস। স্ট্যাচুট ক্যানট বি ইউজড অ্যাজ এ ইনস্ট্রুমেন্ট অফ ফ্রড। এটা হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে এ বলবে তোমাকে যে আমি জমি ট্রান্সফার করছিলাম, তুমি আমাকে কোনো টাকা দিয়েছিলা? কোনো টাকা দেয়নি। তোমাকে আমি গিফট হিসেবে দিছিলাম? নো। তাহলে রেজাল্টিং ট্রাস্টের ভাষায় তুমি এটা আমার জন্য হোল্ড করবা হচ্ছে ট্রাস্টি হিসেবে। ভলান্টারি কনভেন্স রেজাল্টিং ট্রাস্ট, যেটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, সেকশন 60 সাবসেকশন 3 এলপিএ এবং হডসন ভার্সেস মার্কস কেস। এখানে তুমি চাইলে নতুন কেসটা, যেটা ন্যাশনাল ক্রাইম এজেন্সি ভার্সেস ডং, এই কেসটাও তুমি মেনশন করতে পারো। চাইলে তুমি এক্সেপশন 3ও আনতে পারো। এক্সেপশন 3 যেটা, যে এ এখানে রিলাই করতে পারে অলসো অন কনস্ট্রাকটিভ ট্রাস্ট, যে তুমি যদি জমি রেখে দাও তাহলে এটা কিন্তু আনকনশনেবল হবে। সে ব্যানিস্টার কেস ইচ্ছা করলে এখানে আনতে পারে। আচ্ছা, তারপরে আমরা আসি দ্বিতীয় সিচুয়েশন। দ্বিতীয় সিচুয়েশন কি? যে সি ডি এর কাছে জমি ট্রান্সফার করে ওরালি বলছে এটা ই কে দেওয়ার জন্য। এখন ই কি জমি পাইতে পারে কিনা, বা এ কি এটা ফেরত চাইতে পারে কিনা, মানে সি কি এটা ফেরত চাইতে পারে কিনা হচ্ছে ফ্রম ডি। তাহলে এখানে সি ট্রান্সফার করছে ডি কে এবং বলছে যে ওরালি ডি যেন এই জমিটা ই কে দেয়, ইকুইটেবল ইন্টারেস্টটা তাকে দিতে বলছে, আর লিগ্যাল টাইটেলটা ডি কে দিয়েছে। এখানে তুমি অ্যান্সার করবা যে যেহেতু ট্রাস্ট প্রপার্টি ল্যান্ড, সি যদি ডি কে ওরালি বলে থাকে, ডি তো বাধ্য না এটা ই কে দেওয়ার জন্য, ইকুইটেবল ইন্টারেস্ট তো ই পাবে না, 53(1)(b) এখানে অ্যাপ্লাই করবে। তারপরে তুমি বলবে এক্সেপশন। এক্সেপশন কি? বেসড অন রসফোকাল কেস, যে যদি ডি এখন সি এর কাছে ফেরত দিতে না চায়, তাহলে সি বলবে তুমি তো স্ট্যাচুটকে ইউজ করতেছো অ্যাজ ইনস্ট্রুমেন্ট অফ ফ্রড। এটা হচ্ছে আমাদের প্রথম আর্গুমেন্ট। সেকেন্ড আর্গুমেন্ট হচ্ছে সি বলতে পারে যে আমি তো তোমাকে প্রপার্টি দিয়েছিলাম ই কে দেওয়ার জন্য, এখন ওরাল ডিক্লারেশন হওয়ার কারণে ই পাইল না, ওরাল ডিক্লারেশন হওয়ার কারণে ই পাচ্ছে না, কিন্তু তুমি তো এটা রাখতে পারবে না, তুমি রাখলেও তো এটা আনজাস্ট এনরিচমেন্ট হবে, আনকনশনেবল হবে। তাহলে সে আর্গিউ করবে বেসড অন কনস্ট্রাকটিভ ট্রাস্ট, তুমি এটা আমার জন্য হোল্ড করবে হচ্ছে অ্যাজ এ কনস্ট্রাকটিভ ট্রাস্টি। তাহলে এখানে অ্যারাইজ করবে হচ্ছে কনস্ট্রাকটিভ ট্রাস্ট, ব্যানিস্টার ভার্সেস ব্যানিস্টার কেস। আর ই কি আর্গিউ করতে পারে কিনা, ই কি বলতে পারে কিনা কনস্ট্রাকটিভ ট্রাস্ট, তুমি বলবা যে ই বলতে পারবে কনস্ট্রাকটিভ ট্রাস্ট যদি ই দেখাতে পারে যে সি মারা গেছে, অথবা ই যদি দেখাতে পারে যে সি যখন বলছিল ডি কে ওরালি যে জমিটা ডি কে দিবে আর ডি এটা ই কে দিয়ে দিবে, এবং এটার উপর রিলাই করে যদি আমাদের ই কোনো ডেট্রিমেন্ট সাফার করে ফেলে, এই দুইটা ক্ষেত্রে ই ক্যান রিলাই অন কনস্ট্রাকটিভ ট্রাস্ট। তাহলে আর্গুমেন্ট বেসড অন কনস্ট্রাকটেড বাই ই। তাহলে ই দুইটা ক্ষেত্রে, থার্ড পার্টি বা বেনিফিশিয়ারি দুইটা ক্ষেত্রে তোমার কনস্ট্রাকটিভ ট্রাস্টের উপর রিলাই করতে পারবে। এক হচ্ছে যে রিপ্রেজেন্টেশনের উপর যদি সে রিলাই করে ডেট্রিমেন্ট সাফার করে ফেলে, অথবা
সে যদি দেখাতে পারে যে এই লোক তো মারা গেছে, আমি রিটার্ন ডকুমেন্টস এখন কার কাছ থেকে আনবো? ক্লিয়ার? তাহলে এটা আমরা দুইটা অ্যান্সার আমরা দেখে ফেললাম। আচ্ছা, এখন আরেকটা অ্যান্সার যদি আমরা এখানে দেখি, যে এফ বেনিফিশিয়ারি, সে বলতেছে হচ্ছে ট্রাস্টিদেরকে যে তোমরা যেটা আমার জন্য হোল্ড করতে যে শেয়ারগুলো, এটা এখন তুমি হোল্ড করো হচ্ছে ফর জি। তাহলে খেয়াল রাখবা যে এখানে টু হোল্ড দ্য শেয়ারস বলছে, শেয়ার কিন্তু দিয়ে দিতে বলে নাই, হোল্ড করতে বলছে। তার মানে এটা গ্রে ভার্সেস আইআরসি সিচুয়েশন। তাহলে তুমি প্রথমে বলে দিবা যে এটা সেকশন 53(1)(c) এর ইস্যু, আর 53(1)(c) কমপ্লাই না করলে ট্রাস্টটা ভয়েড হয়ে যাবে। এখন আমাদের সিচুয়েশনটা গ্রে এর মধ্যে পড়বে না ভ্যান্ডারবেলের মধ্যে পড়বে? যদি বেনিফিশিয়ারি বলতো যে শেয়ারগুলোই দিয়ে দাও জি কে, তাহলে এটা হতো ভ্যান্ডারবল। কিন্তু সে তো শেয়ারগুলো দিতে বলে নাই, বলছে শেয়ারগুলো হোল্ড করো। তার মানে এটা হবে গ্রে ভার্সেস আইআরসি সিচুয়েশন। তাহলে এখানে গ্রে ভার্সেস আইআরসি অ্যাপ্লাই করে তুমি বলে দিবা যে যেহেতু শুধু শেয়ার হোল্ড করতে বলেছিল এবং এখানে রিটেন ডকুমেন্টস নাই, সুতরাং ট্রাস্টটা ভয়েড হয়ে যাবে। আর লাস্টের সিচুয়েশনটা হচ্ছে এইচ, একজন বেনিফিশিয়ারি বলতেছে যে আমি যে ট্রাস্টের ইকুইটেবল ইন্টারেস্ট আমার কাছে আছে, এইটা আমি আয়ের জন্য হোল্ড করব। তার মানে এটা হচ্ছে একটা সাব ট্রাস্ট। সে নিজে বলতেছে যে এটা সে আরেকজনের জন্য হোল্ড করবে। তাহলে সাব ট্রাস্টের ক্ষেত্রে রিটার্ন ডকুমেন্টস লাগবে কিনা, তুমি প্রথমেই বলে দিবা যে এটা হচ্ছে একটা সাব ট্রাস্ট সিচুয়েশন। এখন সাব ট্রাস্টের ক্ষেত্রে আমাদের ওল্ড ল যেটা বলে সেটা হচ্ছে গিয়ে গ্রেঞ্জ অ্যান্ড উইলবারফোর্স কেস এবং রিলেশমার কেস। এই সাব ট্রাস্টের ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের বেনিফিশিয়ারি যে সাব ট্রাস্টি, সে কি অ্যাক্টিভ রোল প্লে করতেছে না প্যাসিভ রোল প্লে করতেছে? অ্যাক্টিভ রোল প্লে করলে রিটেন ডকুমেন্টস লাগবে না, আর প্যাসিভ রোল প্লে করলে রিটেন ডকুমেন্টস লাগবে। কিন্তু এখানে নিউ ল যেটা বলতেছে সেটা হচ্ছে নেলসন এন্ড গ্রিনিং কেসে যে সাব ট্রাস্টি অলওয়েজ অ্যাক্টিভ রোল প্লে করে, সুতরাং এখানে রিটেন ডকুমেন্টস এর কোনো প্রয়োজন নেই। এ হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এই অ্যান্সারটা আমি গ্রুপে দিয়ে দিব, এই কোশ্চেন অ্যান্সারটা। আর বোর্ড 1-2 তো আমরা দিয়ে দিলাম। এখন উপরের কোশ্চেনটা আজকে আমরা করলাম না, খেয়াল রাখবা যে নেক্সট ক্লাসে আমাকে একটু মনে করাই দিবা যে আমরা নেক্সট ক্লাসে 3টা কোশ্চেন আমরা সলভ করব। আমি এটার অ্যান্সারটা দিয়ে দিচ্ছি এখনই, কিন্তু এখন এটা করবো না, কারণ এখন এটা মাথায় ঢুকবে না, কারণ অলরেডি অনেক ইনফরমেশন মাথায় ঢুকে গেছে। তো এটা তোমার কাছে একটু কনফিউজিং লাগবে এখন, মানে এখানে বোঝার জন্য তোমার ডায়াগ্রামগুলো বুঝতে হবে, মানে ডায়াগ্রাম তো না, মানে এই ফ্যাক্টটা বুঝতে হবে। এটা আমি নেক্সট ক্লাসে এটা আমি বুঝাই দিব। এটা হলো একটা কোশ্চেন, মনে রাখবেন, লিখে রাখো আর কি, যে এই কোশ্চেনটা কোনটার, জুলিয়ার কোশ্চেনটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আরেকটা জিনিস আমাকে মনে করে দিতে হবে, সেটা হলো যে 2023-এর জোন এ কোশ্চেন নাম্বার 5, এটা আমি এখন গ্রুপে দিব না, আমরা নেক্সট ক্লাসে এই গ্রুপে দিব বুঝাই দেওয়ার পরে। আর হচ্ছে 2022-এর যে কোশ্চেনটা আছে, এটা একদম নিচের দিকে কোশ্চেনটা থাকার কথা, 2022-এর জোন এ কোশ্চেন নাম্বার 5। আপাতত এই 4টা করলে তুমি যে কোনো ফর্মালিটি কনস্টিটিউশনের প্রশ্ন পারার কথা পরীক্ষার সময়। তাহলে ওই দিক থেকে যদি তোমার চ্যারিটেবল ট্রাস্ট করা থাকে, সার্টেনটি করা থাকে, আর ফর্মালিটিস কনস্টিটিউশন করা থাকে, পিকিউ তোমার হয়েই যাবে একটা বা দুইটা। আর এসে কোশ্চেন তোমার কমন পড়ে যাচ্ছে, ট্রাস্ট নিয়ে তোমার তখন আর বেশি টেনশন করা লাগবে না। মানে এক্সামিনার চ্যারিটেবল ট্রাস্ট দিচ্ছেই পিকিউ অলওয়েজ, আর সার্টেনটি এবং ফর্মালিটি কনস্টিটিউশন দুইটা থেকে দুইটাই দেয়, অথবা যে কোনো একটা দেয়। তোমার অ্যান্সারই করতে হবে 3টা। ঠিক আছে? তাহলে তোমার একটা বা দুইটা পিকিউর জন্য তুমি ওয়েল প্রিপেয়ার্ডই থাকতে পারবা। ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাকুক। কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কনফিউশন? তাহলে কোশ্চেন অ্যান্সারটা কি গেছে কিনা দেখো তো গ্রুপে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ
আমরা বাকিটা করে ফেলবো।